হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি কি করাবো বা কি করতে চলেছি সেটা আশা করি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তাও আমি একটু ডিটেলসে বলে দিই। আজকের এই ভিডিওতে মূলত যেটা হবে সেটা হচ্ছে আমাদের ফিজিক্সে যে একটা গুরুত্বপূর্ণ টপিক থাকে, নিউটনস লস অফ মোশন। এই টপিকটা বা এই চ্যাপ্টারটা মোটামুটি ক্লাস 7 থেকে শুরু করে আপ টু কলেজ লাইফ থাকে। যারা যদি তোমরা ইন ফিউচার গ্র্যাজুয়েশন বা যে প্রফেশনে বা যে টেকনিক্যাল লাইনে যদি যাও, যেখানেই যাও না কেন, ফিজিক্সের বেসিক কোর্স হিসেবে কিন্তু নিউটনস লস অফ মোশনটা একটা চ্যাপ্টার হিসেবে থাকে। কিন্তু এই নিউটনস লস অফ মোশন পড়তে গিয়ে ছাত্রছাত্রীদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তারা ঠিকমতো বুঝতে পারে না। শুধু তো লগুলোকে মুখস্থ করে কোনো লাভ নেই, লগুলোর ভেতরে কি বলতে চাওয়া হয়েছে, লগুলোর এক্স্যাক্ট মানেটা কি, তার সাথে বাস্তবিকতার মিল কোথায়, বাস্তবিকতার সাথে কীভাবে সেটা রিলেটেড, সেই সমস্ত কিছু বুঝতে হবে। কিন্তু সেগুলো প্রপার গাইডেন্সের অভাবে হোক বা স্টুডেন্টের নিজের কিছু অক্ষমতার জন্য হোক, তারা বুঝতে পারে না অনেকাংশে। সেই জন্য এই ভিডিওতে আমি ঠিক করেছি নিউটনস লগুলোকে ভালোভাবে বোঝানো হবে, এবং এরপরে আরেকটা পার্ট আসবে, সেই পার্টে অঙ্ক করার ক্ষেত্রে অর্থাৎ নিউমেরিক্যাল করার ক্ষেত্রে কীভাবে নিউটনস লকে অ্যাপ্লাই করা হচ্ছে বা তিনটে লকে অ্যাপ্লাই করে কীভাবে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করছি সেটা পরের পার্টে করা হবে। আপাতত এই পার্টে শুধুমাত্র নিউটনস লগুলোর যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টগুলো এবং সেই স্টেটমেন্টগুলোর অন্তর্নিহিত অর্থটা কী, তার সাথে বাস্তবিকতা কোথায় আছে এবং রিয়েলিটিতে সেই লগুলো কীভাবে অ্যাপ্লাই হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে, সেইগুলো নিয়ে আপাতত এই ভিডিওতে ডিসকাস করা হবে। এর আগে একটা কথা বলে রাখি, ঠিক 1 বছর আগে অর্থাৎ 2024 থেকে যখন 2025 সাল আসে তখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে কিন্তু ছিল হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের সলিউশন। সেটা আমি কমেন্টে পিন করে ডেসক্রিপশন বক্সে পিন করে দেবো, তোমরা গিয়ে দেখে নিতে পারো। এবছরও বলতে পারো তোমাদের 2025 থেকে 26 সালে নিউটনস লস অফ মোশনের মতো একটা কঠিন চ্যাপ্টারকে তোমাদের কাছে সহজ করে মানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এটা তোমাদের 26 সালের নিউ ইয়ার গিফট হিসেবে ভাবতে পারো। এবং এই ভিডিওটা আপ টু ক্লাস 7 থেকে এই ভিডিওটা ক্লাস 7 থেকে তোমরা জানার উদ্দেশ্যে হোক বা নিজেদের পড়াশোনার উদ্দেশ্যে হোক দেখতে পারো। এই ভিডিওটা দেখার জন্য কোনো ক্লাসের বা কোনো পার্টিকুলার কোনো একটা ক্লাসের কোনো বাধ্যবাধকতা নেই। জানার সূত্রে হলেও দেখতে পারো বা তোমার পড়াশোনা পারপাসে হলেও দেখতে পারো। ক্লাস 7 থেকে শুরু করে আপ টু আপার হায়ার লেভেল যতটুকুই হোক, যে ক্লাসেই তুমি পড়ো না কেন, বা কোনো তুমি যদি পড়াশোনা নাও করো, তুমি যদি দর্শক হয়ে থাকো বা কোনো অন্য প্রফেশনাল থেকে থাকো, জাস্ট জ্ঞাতার্থে হলেও তুমি এই ভিডিওটা দেখতে পারো। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের ভিডিওর মেন টপিকে। নিউটনস লস অফ মোশন অর্থাৎ নিউটনের গতিসূত্র, এই যে টার্মটা, এই যে কথাটা আমরা বলছি নিউটনস লস অফ মোশন, এই টার্মটা শুনেই আশা করি বুঝতে পারছো একটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে লগুলো, এই লগুলো কিসের ওপরে? একটা বস্তুর গতির ওপরে, কারণ নিউটনস লস অফ মোশন বলা হচ্ছে, তাই তো? অর্থাৎ এই যে নিউটনের 3টে সূত্র আছে, সেই নিউটনের 3টে সূত্র আলটিমেটলি একটা বস্তুর গতির ওপরে, ঠিক আছে? তাহলে এবার আমাকে জানতে হবে গতি জিনিসটা কি বা মোশন জিনিসটা কি, ঠিক আছে? তাহলে আগে আমরা সেই পার্টটুকু নিয়ে ডিসকাস করি যে হোয়াট ইজ মোশন, এবং হোয়াট ইজ মোশন মানে হচ্ছে তোমার মানে গতি কী সেই জিনিসটা। তো সেটা যদি আমি বলি তাহলে তার করেসপন্ডিং যে মানে যেটা আসে সেটা হচ্ছে স্থিতি অবস্থা বা রেস্ট, ঠিক আছে? তাহলে এই রেস্ট অ্যান্ড মোশন, হোয়াট ইজ রেস্ট অ্যান্ড মোশন, সেটা কী জিনিস, মানে রেস্ট অ্যান্ড মোশনটা কী অ্যাকচুয়ালি, স্থিতি এবং গতিটা কী, কাকে বলবো আমরা স্থিতি, কাকে বলবো আমরা গতি, তার ডেফিনিশান কী, সেই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। তারপর আমরা নিউটনস লয়ের স্টেটমেন্টে আসব এবং নিউটনস লগুলোকে নিয়ে আলোচনা করব। আমি যেটা বলছি সেটা ভালো করে একটু ভাবার চেষ্টা করো, একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। মনে করো তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো, মনে করো তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো, মনে করো এটা তুমি, আর তুমি এই রাস্তাটায় দাঁড়িয়ে আছো। এখানে একটা ধরো গাড়ি আছে, যে গাড়িটা আপাতত এখনও স্টার্ট হয়নি,
মানে এখনও ড্রাইভার এতে ওঠেনি, ঠিক আছে। তাহলে কি হবে না, গাড়িটাকে তুমি দেখবে গাড়িটা এখানেই দাঁড়িয়ে আছে, তাই তো। এবারে একটা জিনিস ভালো করে ভাবো, এটা হচ্ছে তোমার অবজারভেশনাল ভিউ পয়েন্ট, যে তুমি এই গাড়িটাকে এখানেই দেখছো, এটা তোমার অবজারভেশন। এবার এই অবজারভেশনটাকে আমরা কি করে ফিজিক্সের ভাষায় বলবো বা ফিজিক্সের ভাষায় লিখবো, ঠিক আছে, সেটা বলতে হবে বা সেটা বুঝতে হবে। তাহলে দুটো প্যারামিটার এখানে লাগবে, একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে পজিশন। কি বললাম, দুটো প্যারামিটার লাগবে, 2 প্যারামিটার আর নিডেড, 2 প্যারামিটার্স আর নিডেড। দুটো প্যারামিটার লাগবে, যে দুটো প্যারামিটারকে দিয়ে আমরা বলবো বা আমরা আলটিমেটলি কনক্লুড করব যে এই বডিটা রেস্টে আছে নাকি নেই। কি কি দুটো প্যারামিটার, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে পজিশন, পজিশন অফ দ্য কার, ঠিক আছে। তাহলে কি হচ্ছে দেখো, তুমি এখানে দাঁড়িয়ে একটা স্টপ ওয়াচ অন করলে, কি বললাম, তুমি এখানে দাঁড়িয়ে একটা স্টপ ওয়াচ অন করলে, ঠিক আছে, ভালো কথা। এবারে তাহলে কি হবে না, তুমি দেখছো স্টপ ওয়াচে কাঁটাটা আস্তে আস্তে ঘুরছে, মানে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড এরকম করে করে আস্তে আস্তে টাইমটা কাউন্ট হচ্ছে বা টাইমটা আস্তে আস্তে চলছে, ঠিক আছে। তার ফলে কি হচ্ছে, বা তার ফলে না সরি, সেই টাইমটা যত এগোচ্ছে বা টাইমটা যত 1 সেকেন্ড 2 সেকেন্ড থেকে আস্তে আস্তে ধরো 10 সেকেন্ড 12 সেকেন্ড 20 সেকেন্ড এরকম যাচ্ছে, তখন কি হচ্ছে, গাড়িটার পজিশন কিন্তু পাল্টাচ্ছে না, ঠিক আছে। তাহলে ভালো করে ভাবো, মানে ভালো করে জিনিসটা বোঝো, টাইমটা ইনক্রিজ করছে, টাইমটা ইনক্রিজ করছে, বাট পজিশন, টাইমটাকে আমরা টি দিয়ে বলছি আর পজিশনকে ধরো আমরা এক্স দিয়ে বলছি, ঠিক আছে। তাহলে পজিশনটা কোনো রকম কোনো চেঞ্জ হচ্ছে না। পজিশন ধরো তুমি যদি এই পয়েন্টটাকে 0 পয়েন্ট বলো, মানে যেখানে দাঁড়িয়ে আছে, ধরো এই এই যে পয়েন্টটা, ধরো আমি এই গাড়ির মাঝখানটা থেকেই কথা বলছি, এই পয়েন্টটাকে যদি তুমি 0 পজিশন বলো, তাহলে ওই পজিশনটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তাহলে এর ফলে কি হচ্ছে, টাইম যত ইনক্রিজ করছে পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে না, ভালো কথা। তাহলে এইটা যখন হবে তখনই তো আমরা আলটিমেটলি আমাদের মানে অবজারভেশনাল দিক থেকে আমরা বলি যে বস্তুটা স্থির অবস্থায় আছে বা দ্য বডি ইজ ইন রেস্ট। তাহলে এই জিনিসটাই হচ্ছে রেস্টের ডেফিনিশন। কী লিখবে তাহলে না, যখন মানে ধরো সময়ের সাথে সাথে কোনো বস্তুর পজিশন বা কোনো বস্তুর অবস্থান যদি কোনো অবজারভারের রেসপেক্টে বা কোনো পর্যবেক্ষকের রেসপেক্টে না পাল্টায়, তাহলে সেই বস্তুটাকে আমরা বলি স্টেশনারি অবজেক্ট এবং বস্তুটার অবস্থাটাকে আমরা বলি রেস্ট বা স্থিতি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো যে আমরা কীভাবে রিয়েলিটিতে অবজারভেশনের সাথে রেস্ট বা স্থিতির ডেফিনিশনটা দেব, ঠিক আছে। এবারে মোশনের ডেফিনেশনটা যদি তোমরা এই রেস্টের ডেফিনেশনটা বোঝার পর যদি মোশনের ডেফিনেশনটা কেউ চেষ্টা করতে চাও, তাহলে তোমরা ভিডিওটা পজ করে আমাকে কমেন্ট সেকশানে বলতে পারো। যদি ঠিক হয় আমি তাহলে রিপ্লাই করব, মানে না ঠিক হলেও রিপ্লাই করবো, যদি তোমাদের ভুল হয় তাহলে আমি ভুলটাকেও বলবো যে কোথায় ভুল হয়েছে। এবারে আসি তাহলে মোশনের ডেফিনেশানে। এবার ভালো করে ভাবো, যদি মোশনের ডেফিনেশন বলতে হয় তাহলে আগেরটা আমরা কি বললাম, যে এই বস্তুটার পজিশন পাল্টাবে না যত টাইম ইনক্রিজ করবে। তাহলে সেক্ষেত্রে তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে কি হবে না, টাইমও ইনক্রিজ করছে, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড করে করে আস্তে আস্তে ইনক্রিজ করছে, এবং এই বস্তুটার পজিশনও পাল্টাচ্ছে। ধরো বস্তুটা এখন এখানে আছে, এটা ধরো টি ইকুয়াল টু 0 সেকেন্ড, আর মনে করো টি ইকুয়াল টু, আমি জাস্ট একটু নর্মালি মানে অ্যাভারেজ ছবিটা আঁকছি আর কি। মনে করো এটা টি ইকুয়াল টু কোনো 10 সেকেন্ড, আর এই পজিশানটা মনে করো 20 অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর যেহেতু যাচ্ছে সেই জন্য
কোঅর্ডিনেটটা তো কোঅর্ডিনেট কী হবে, এটা এক্স অ্যান্ড এটা ওয়াই, তাহলে এটা কোঅর্ডিনেট এক্স বরাবর এক্স মানে এক্স অ্যাক্সিস বরাবর 20 মিটার গেছে বা 20 সেন্টিমিটার গেছে, আর এটা ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো মুভমেন্ট হয়নি, তাহলে এটা 0 আছে, এখানেও যেটা ছিল 0। ঠিক আছে, তাহলে 10 সেকেন্ডে সে 20 সেন্টিমিটার ধরো দূরত্ব গেছে। তাহলে কি হলো না, টাইম ইনক্রিজ করলো এবং পজিশনটাও 0 থেকে 20 হয়ে গেল, বা এক্স অ্যাক্সিসের জন্য বলতো 0 থেকে 20 হয়ে গেল। ঠিক আছে, তার মানে কি এই অবজারভারটার রেসপেক্টে এই গাড়িটার পজিশনটা সময়ের সাথে সাথে পাল্টেছে। এবার পাল্টাবে কি করে, যদি বস্তুটা মুভ করে তবেই তো পাল্টাবে, আদারওয়াইজ তো কোনো অপশান নেই। কেউ তার গাড়িটাকে চাগিয়ে গিয়ে ওখানে রেখে আসতে পারবে না, বা যদি চাগিয়ে গিয়ে রেখে আসেও তাহলে তো সেটাকে মুভ তো করাতেই হবে, মুভ না করলে তো হবে না। যখনই কেউ চাগিয়ে গিয়ে রেখে আসে তাহলে সে মুভ করছে, মানে সে মুভ করাচ্ছে। আর ধরো গাড়িটাকে যদি কেউ স্টার্ট দিল, তার মানে গাড়িটার ইঞ্জিনটা গাড়িটাকে মুভ করাচ্ছে। সো এটাই হবে আলটিমেটলি। তাহলে আলটিমেটলি মোশনের জিনিসটা আমরা, বা মোশনের ডেফিনেশনটা কী হয় বলবো, দেখো যে যখন টাইম ইনক্রিজ করছে পজিশনটাও যদি চেঞ্জ করে, পজিশন অলসো চেঞ্জেস। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলবো মোশন, মানে সেক্ষেত্রে বস্তুর অবস্থাটাকে আমরা বলবো মোশন। ওকে, তাহলে সময়ের সাথে যদি পজিশন চেঞ্জ হয়, এবং অবশ্যই করে আরেকটা জিনিস বলতে হবে, যেখানে কোনো অবজারভারের রেসপেক্টে যদি পজিশন চেঞ্জ হয়, অবজারভারের রেসপেক্টে পজিশন চেঞ্জ না হলে কিন্তু কিছুই হবে না। তাহলে অবজারভারের রেসপেক্টে পজিশন চেঞ্জ হতে হবে এবং সময়ের রেসপেক্টেও পজিশন চেঞ্জ হতে, মানে সময়ের সাথে সাথে কোনো একটা অবজারভারের রেসপেক্টে পজিশন চেঞ্জ হতে হবে। দেন সেক্ষেত্রে আমরা সেই জিনিসটাকে বা সেই বস্তুটাকে আমরা বলবো মুভিং অবজেক্ট, এবং সেই বস্তুটার যে স্টেট অফ মোশন সেটাকে আমরা বলবো মোশন, বা বস্তুটার স্টেটটাকে আমরা বলবো মোশন। বেটার অপশন হচ্ছে বস্তুটার স্টেটটাকে আমরা মোশন বলবো। এবং এক্ষেত্রে এই পারপাসে রেসটাকে তুমি বলতে পারো, বা তোমরা বলতে পারো, বা আপনারা বলতে পারেন যে স্টেট অফ জিরো মোশন। ওকে, রেসটাকে বলা হয় স্টেট অফ জিরো মোশন। ওকে, আরেকটা জিনিস এখানে বলা ভালো যে অবজারভারের রেসপেক্টে কথাটা কেন বলছি, বা ধরো এরকমও তো হতে পারে যে ধরো তুমি বললে যে t=0 সেকেন্ড এখানে ছিল, অবজারভারটা ঘুমিয়ে পড়লো, t=10 সেকেন্ড পরে সে দেখলো যে এটা এখানে চলে গেছে, তো সেক্ষেত্রে তাহলে কী হলো, দেখো অবজারভার অবজার্ভ করছে মানে সে অবশ্যই করে জেগে থেকে রেস অবজার্ভ করবে, তাই না? অবজারভার তো আর ঘুমিয়ে ঘুমিয়ে অবজার্ভ করবে না, তো অবশ্যই করে এই পয়েন্টটার কিন্তু কোনো মানেই হয় না। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে যেহেতু এই পারপাসটা এলো, সেই যেহেতু বলে রাখি রেস্ট অ্যান্ড মোশন ইজ পিওরলি রিলেটিভ। তার কারণ হচ্ছে যে এই যে ব্যক্তিটা অবজার্ভ করছে এর রেসপেক্টে এ মুভ করছে, কিন্তু তুমি মনে করো যে ট্যাক্সিটার ভেতরে যে বসে আছে বা এই গাড়িটার ভেতরে যে বসে আছে সে কি দেখবে, সে দেখবে যে বাইরে সমস্ত কিছুকে মুভ করছে। তুমি যখন ট্রেনে বাসে করে কোথাও যাও তখন তুমি এটা নোটিস করো যে ট্রেনে করে যখন তুমি যাচ্ছ তখন কি দেখছো যে ট্রেনটা মুভ করছে, ট্রেনের বাইরেটা মুভ করছে, কিন্তু ট্রেনের ভেতরে আদার্স তোমার যারা কো প্যাসেঞ্জার আছে সেই বা লাগেজ যেগুলো আছে সেগুলো কিন্তু মুভ করছে না। তাহলে তোমার রেসপেক্টে ট্রেনের ভেতরটা স্থির, কিন্তু তোমার বাইরে যে আছে, মানে তোমার রেসপেক্টে ট্রেনের ভেতরটা স্থির কিন্তু তোমার রেসপেক্টে ট্রেনের বাইরেটা গতিশীল। আবার ট্রেনের বাইরে যে আছে তার রেসপেক্টে ট্রেনটা গতিশীল কিন্তু ট্রেনের বাইরেটা স্থির। তাহলে এক্ষেত্রেই বলা যায় যে অবজারভারের ওপর কিন্তু অবশ্যই করে একটা ডিপেন্ডেন্সি থাকে, যে একটা বস্তু রেস্টে আছে না একটা বস্তু মোশনে আছে সেটা বলার জন্য। সেই জন্য রেস্ট অ্যান্ড মোশন ইজ পিওরলি রিলেটিভ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব নিউটনস লয়ের। আচ্ছা, আর একটা জিনিস তার আগে একটু বলে রাখি, নিউটনস লতে আসার আগে আমাদের মেকানিক্সের একটু ব্রাঞ্চ নিয়ে ডিসকাস করা উচিত, আমি আসছি সেই পয়েন্টে। ওকে, মেকানিক্সের ব্রাঞ্চ নিয়ে আমরা একটু ডিসকাস করে নেবো। প্রথমে আমাদের ফিজিক্সের মেকানিক্স বলে একটা ব্রাঞ্চ আছে। ফিজিক্সের তো আরও অনেক ব্রাঞ্চ আছে, তার মধ্যে একটা হচ্ছে মেকানিক্স। ওকে, এই মেকানিক্সের মধ্যে দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় ডায়নামিক্স, একটাকে বলা হয় স্ট্যাটিক্স। স্ট্যাটিক্স মানে হচ্ছে স্থিতি, অর্থাৎ বস্তুটা স্থির অবস্থায় আছে কিনা। ডায়নামিক্স মানে হচ্ছে গতি, বস্তুটা গতি অবস্থায় আছে কিনা। এবার এই ডায়নামিক্সকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। কি কি না, একটা হচ্ছে কাইনেমেটিক্স, কাইনেমেটিক্স, আর একটা হচ্ছে কাইনেটিক্স। ঠিক আছে, কাইনেমেটিক্সে যেটা হয় সেটা হচ্ছে যে
কাইনেমেটিক্সে যেটা হয় সেটা হচ্ছে এখানে আমরা শুধুমাত্র বস্তুর গতি নিয়ে আলোচনা করি, অর্থাৎ মানে বস্তুটা যে যাচ্ছে, বস্তুটা যে মুভ করছে, সেই মুভ করার ফলে তার ডিসপ্লেসমেন্ট কত হলো, বস্তুটা যে যাচ্ছে তার জন্য তার ডিসপ্লেসমেন্ট কত হলো, ডিসপ্লেসমেন্ট, তারপরে সে কতটা ডিস্টেন্স কভার করলো, তারপরে তার স্পিড কত, তার ভেলোসিটি কত, তার অ্যাক্সিলারেশন কত, এইসব নিয়ে ডিসকাস করি। কিন্তু কাইনেটিক্সে আমরা যেটা ডিসকাস করি সেটা হচ্ছে গতির কারণ, অর্থাৎ বস্তুটা যে মুভ করছে তার পিছনে কারণটা কি। নিউটনের ফার্স্ট লটাই আলটিমেটলি আমাদের বলে দেয় যে কোনো একটা বস্তুর গতির পিছনে একটা কারণ থাকে, সেই কারণটাকে বলা হয় ফোর্স। ঠিক আছে, রিজন অর রিজন অফ মোশন, অর্থাৎ একটা বস্তুর গতির কারণটা কি, বস্তুর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে বলে সেই জন্য বস্তুটা মুভ করে, এটা আমাদের নিউটনের ফার্স্ট ল বলে, সেটা আমরা আসছি একটু পরে ডিটেলসে। তো কাইনেমেটিক্সে তাহলে বুঝতে পারছো যে কাইনেমেটিক্সে শুধুমাত্র জাস্ট বস্তুটার গতি নিয়ে আলোচনা হয়, অর্থাৎ গতি সম্পর্কিত যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স, স্পিড, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, এইগুলো। আর কাইনেটিক্সে আলোচনা করা হয় হচ্ছে বস্তুটার ওপরে, মানে বস্তুটার গতির কারণ কি এবং তার বলতে পারো তার ট্র্যাজেক্টরিটা কী হবে, সেটা আমরা নিউটনস ল এর মাধ্যমে অঙ্ক কষে বার করি। তাহলে এইভাবে আমরা ফিজিক্সের মেকানিক্সের মানে গতির যে বিষয়টা সেটা আমরা আশা করি বুঝতে পেরেছো। কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবে। এরপরে আমরা নিউটনস লয়ের স্টেটমেন্টে আসবো। নিউটনস লয়ের স্টেটমেন্টগুলো আমি জাস্ট লিখে দিচ্ছি, তারপরে আমরা একটা একটা করে ডিসকাস করব। আচ্ছা, আমি বলছি এক কাজ করি যে একটা ল নিয়ে আস্তে আস্তে ডিসকাস করি। তো নিউটনের ফার্স্ট লয়ের স্টেটমেন্টটা কী দেখো, প্রথমত আমাদের সেটা আগে জানা দরকার। নিউটনের ফার্স্ট লয়ের স্টেটমেন্টটা কী দেখো, নিউটনের ফার্স্ট লয়ের স্টেটমেন্টটা কী আগে ভালো করে বোঝার চেষ্টা করো। বলেছে এভরি বডি continues in its state of rest or motion in a straight line, straight এটা কাটা, ঠিক আছে, straight line, unless it is compelled by some external force to change that state। অর্থাৎ বাংলাটা কি, যারা তোমরা বাংলা ভাষী আছো বা বাংলা ভাষায় তোমরা বুঝতে সমর্থ, যারা ইংলিশ ভাষাটা অত বুঝতে পারো না তাদের জন্য বাংলায় বলি, যে কোনো বস্তুই তার যে স্টেট অফ রেস্ট অর ইউনিফর্ম মোশন সেটাকে ধরে রাখতে চায় যদি না তার ওপরে কোনো রকম বাহ্যিক বল প্রযুক্ত না হয়। অর্থাৎ একটু গুছিয়ে বললে, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু চিরকাল সরল রেখায় সমবেগে গতিশীল থাকতে চায়। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে এই একটা সামান্য স্টেটমেন্টকে নিয়ে এত মাতামাতি করার কী আছে, এই স্টেটমেন্টে এমন আমাদের কী বলছে সেটা আগে বুঝতে হবে। তার আগে এই লয়ের বা এই স্টেটমেন্টের কয়েকটা কথাকে আমি আন্ডারলাইন করব, সেগুলো ভালো করে দেখো। সেটা হচ্ছে এই স্টেট অফ রেস্ট অর মোশন, মানে আলটিমেট এটা স্টেট অফ মোশন ইন এ স্ট্রেট লাইন বাই সাম এক্সটার্নাল ফোর্স। ঠিক আছে, এতগুলো কথাকে আন্ডারলাইন করা হলো। স্টেট অফ রেস্ট অ্যান্ড মোশন বা স্টেট অফ রেস্ট অর স্টেট অফ মোশন কী জিনিস সেটা আমি একটু আগেই বলেছি, এটা আর রিপিট করছি না। এরপর যেটা বলতে হবে সেটা হচ্ছে যে ইউনিফর্ম মোশন মানেটা কি। আচ্ছা, স্টেট অফ রেস্ট অর ইউনিফর্ম মোশন হবে, এটা একটু ভুল হয়ে গেছে, স্টেট অফ রেস্ট অর এখানে লিখে নাও ইউনিফর্ম মোশন। ইউনিফর্ম মোশন মানেটা কি দেখো, স্টেট অফ রেস্ট আর স্টেট অফ মোশনটা আমি আগে বলেছি, ইউনিফর্ম মোশনটা কি এখন বলছি। ইউনিফর্ম মোশন মানে হচ্ছে একটা বস্তু মানে সমবেগে চলছে, মানে সময়ের সাথে সাথে তার বেগ পাল্টাচ্ছে না। অর্থাৎ সে যদি প্রথম 5 সেকেন্ডে 10 সেন্টিমিটার যায়, তার পরের 5 সেকেন্ডে অর্থাৎ 10 সেকেন্ডে সে 10 সেন্টিমিটারই গেছে, অর্থাৎ 10 সেকেন্ডে সে টোটাল ডিস্টেন্স ট্রাভেল করছে 20 সেন্টিমিটার। ঠিক আছে, তাই প্রত্যেক ইকুয়াল টাইম ইন্টারভালে বা ইকুয়াল টাইম গ্যাপে সে যদি একই ডিস্টেন্স কভার করে তাহলে সেটাকে আমরা বলি ইউনিফর্ম মোশন। ঠিক আছে, সেক্ষেত্রে তার স্পিডটা একই থাকে। এখানে একটা বলছে স্পিডটা একই থাকে, নট ভেলোসিটি, কারণ ডিরেকশন পাল্টালে কিন্তু তার ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে। ভেলোসিটি কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, সো ডিরেকশন ধরো ম্যাগনিচিউডটা একই আছে, ভেলোসিটি ম্যাগনিচিউড একই রেখে যদি তার ডিরেকশনটা পাল্টে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু
বস্তুটার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, কিন্তু স্পিডটা একই থাকছে। স্পিডটা হচ্ছে জাস্ট একটা নিউমেরিক্যাল ভ্যালু, বাট ভেলোসিটি হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু প্লাস একটা ডিরেকশন অ্যাসোসিয়েটেড থাকবে, সেই জন্য ভেলোসিটি নয় কিন্তু স্পিড। তাহলে এখানে ইউনিফর্ম মোশন কথাটার মানেটা আশা করি বুঝেছো। আচ্ছা, এবার হচ্ছে স্ট্রেট লাইন, অর্থাৎ বস্তুটা এখানে একটা জিনিস যেটা বোঝার আছে সেটা হচ্ছে এই যে কথাটা বলা যায়, এই যে স্টেটমেন্ট, এটা কিন্তু স্ট্রেট লাইন মোশনকে বলছে, অর্থাৎ একটা বস্তু সমবেগে সরল রেখা বরাবর চলছে, কোনো দিকে কিন্তু মানে এখানে কিন্তু রোটেশনাল মোশন বা সার্কুলার মোশন এটা কিন্তু নয়, ঠিক আছে, স্ট্রেট লাইন মোশন হতে হবে। এবার বলছে আনলেস ইট ইজ কম্পেলড বাই সাম এক্সটার্নাল ফোর্স টু চেঞ্জ দ্যাট স্টেট, অর্থাৎ যদি না ওর উপরে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয় ওই স্টেটটাকে চেঞ্জ করতে, অর্থাৎ যে স্টেটে সে কারেন্টলি আছে, অর্থাৎ সে যদি রেস্টে থাকে, রেস্ট থেকে মোশনে যাওয়ার জন্য তাকে আমাকে করতে হবে, মানে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। সে ধরো মোশনে আছে কিন্তু তার একটা স্পিডে মুভ করছে, অর্থাৎ ধরো সে 10 সেন্টিমিটার পার সেকেন্ড এই স্পিড নিয়ে সে মুভ করছে। এবার এই স্পিডটাকে আমি বাড়াতে চাই, মানে 10 সেন্টিমিটার পার সেকেন্ড থেকে আমি যদি 20 সেন্টিমিটার পার সেকেন্ড করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। আবার যদি একটা ধরো বস্তুটা মুভ করছে এবং বস্তুটা ধরো আমি থামাতে চাই তাকে, তাহলে সেক্ষেত্রেও আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এবার লাস্টে যে দুটো কেস বললাম, ধরো বস্তুটা মুভ করছে, তার স্পিড বাড়াতে চাই, তাহলে সেক্ষেত্রে বস্তুটা যেদিকে মুভ করছে সেই দিকেই আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তবেই স্পিডটা বাড়বে। আর যেদিকে মুভ করছে তার উল্টো দিকে যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে অবশ্যই করে বস্তুটা আস্তে আস্তে স্থির হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পেরেছো কেন কী বৃত্তান্ত। ওকে, তাহলে এই যে স্টেট অফ রেস্ট, স্টেট অফ ইউনিফর্ম মোশন, এই টার্মগুলোর মানে কি, স্ট্রেট লাইন ব্যাপারটার মানে কি, যে এখানে কিন্তু কোনো রোটেশনাল মোশন বা এখানে কিন্তু কোনো রকম তোমার এটা মানে কি বলে রোটেশনাল মোশন বা স্ট্রেট লাইন মোশন, মানে ট্রান্সলেশনাল মোশনটা অবশ্যই থাকছে, কিন্তু রোটেশনাল মোশন জিনিসটা এখানে আসবে না। তারপরে হচ্ছে তোমার এই ফোর্স, তাহলে একটা জিনিস, হ্যাঁ যেটা বলা যে ফোর্স জিনিসটা তাহলে কি, ফোর্স ব্যাপারটা হচ্ছে যে মানে আমাকে যদি এই মোশনের মানে স্টেটটাকে চেঞ্জ করতে হয়, অর্থাৎ স্টেট অফ রেস্ট থেকে স্টেট অফ মোশনে আনতে হয় বা মোশন থেকে রেস্টে আনতে হয়, তাহলে কিন্তু যে দায়ী, যে কালপ্রিট, যে রেসপন্সিবল, সেটা হচ্ছে কিন্তু এই ফোর্স। ঠিক আছে, বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই ফোর্স অ্যাপ্লাই না করলে কিন্তু আমরা একটা বস্তুর স্টেটকে চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, তার মানে এখান থেকে আরেকটা জিনিস যেটা বোঝার আছে সেটা হচ্ছে যে ডিরেকশন অফ মোশন, মানে একটা বস্তুর মোশনকে চেঞ্জ করার জন্য বা ডিরেকশনটাকেও চেঞ্জ করার জন্য সেক্ষেত্রে কিন্তু আমাদের যে দায়ী সে হচ্ছে ফোর্স। ফোর্স কিন্তু মানে ডিরেকশন কিন্তু নিজে নিজে চেঞ্জ হতে পারবে না, অর্থাৎ ধরো এখানে একটা জিনিস বলতে পারো যে ধরো তাহলে পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে বা চাঁদ যে পৃথিবীর চারিদিকে ঘুরছে, সেক্ষেত্রেও তো তাহলে তার বারবার তো ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তাহলে সেখানেও কি ফোর্স আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই এখানে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেটাকে আমরা বলি মানে মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স বলা যেতে পারে সেটাকে। সেই ফোর্সটার জন্যই সে আলটিমেটলি হচ্ছে, এবং সেটা যদি না থাকতো তাহলে কি হতো সেটাও আমরা বলছি, আসছি সেই টপিকে। তাহলে ডিরেকশন অফ মোশন ক্যান নট চেঞ্জ ইটসেলফ, ডিরেকশন অফ মোশন চেঞ্জ করতে গেলেও কিন্তু আমাদের ফোর্স লাগবেই। ওকে, এবারে আমরা যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই যে এতগুলো কথা এখানে বলা হলো, সেই এতগুলো কথা থেকে আমরা মানে নিউটনের ফার্স্ট ল আমাদের আলটিমেটলি কোন দুটো জিনিস বলল, নিউটনের ফার্স্ট ল আমাদের কি বলল আলটিমেটলি? নিউটনের ফার্স্ট ল যেটা আমাদের বলল সেটা হচ্ছে এক, ইনার্শিয়া, বাংলায় জাড্য। আর একটা জিনিস যেটা বললো সেটা হচ্ছে ডেফিনেশন অফ ফোর্স, বা বাংলায় বলের সংজ্ঞা। ওকে, তাহলে নিউটনের ফার্স্ট আলটিমেটলি আমাদের এই দুটো জিনিস বললো, একটা হচ্ছে ডেফিনেশন অফ ইনার্সিয়ার ব্যাপারটা বললো, একটা হচ্ছে বলের সংজ্ঞা দিল। এবার সেটা আমরা বুঝবো কী করে যে এইগুলো বলছে আদৌ, সেটা কী করে বুঝছি সেটা দেখো। জাড্য মানে অর্থাৎ জাড্য থেকে তুমি যদি মানে কি বলবো মানে দুটো জিনিস দিয়েছে, একটা হচ্ছে জ আর ড। তো এটা যদি একটু ইংলিশে হোয়াটসঅ্যাপের যেরকম মেসেজ আমরা টাইপ করি সেরকমভাবে যদি তুমি একটু দেখতে চাই তাহলে কী লিখবে, জে এ ডি ডি ও বা জে এ ডি ওয়াই ও, কারণ যেহেতু জফল আছে জে এ ডি ওয়াই ও, হোয়াটসঅ্যাপ টাইপিং। ঠিক আছে, ভালো কথা, আমরা তখন হোয়াটসঅ্যাপে এরকমভাবে টাইপিং করি। যাই হোক, তাহলে এই জে এ ডি ওয়াই ও থেকে জে আর ডিটাকে যদি একটু সরিয়ে নাও তাহলে এটা দিয়ে কী হচ্ছে, জে ডি, জে ডি। ঠিক আছে, মানে
জেদি, ঠিক আছে, আমি কি বললাম, জেদি। এবার জেদি কি মানে, ধরো আমি কাউকে বললাম এ খুব জেদি, তার মানেটা কি বলো তো? তার মানে হচ্ছে ও যেটা চাইছে ও সেটাকেই করতে চাইছে। মানে ধরো এই এখন শীতের সকালে ধরো কেউ ঘুম থেকে উঠতে চাইছে না, এবং তাকে অনেকবার করে বাড়ির লোকজন ডাকছে কিন্তু সে উঠছে না। তার মানে কি? সে খুব জেদি, সে শুয়ে থাকতেই চাইছে। ওকে। আবার ধরো কেউ একজন কিছু করছে, ধরো কেউ একজন খেলছে, তাকে বাড়ির লোক ডাকছে যে এবার আয় স্নান টান করতে হবে তো, কিন্তু সে আসতে চাইছে না, তাহলে খুব জেদি সে, না আমি যাবো না, ঠিক আছে। তাহলে এই জেদি জিনিসটাকে আমরা যেটাকে প্র্যাকটিক্যাল লাইফে জেদি বলি, সেটাকেই আমরা ফিজিক্সের ভাষায় জাড্ডো বা ইনার্শিয়া বলি। তাহলে জেদি মানে কি? জেদি কাকে বলছি না, সে যেটা মানে একটা কোনো ব্যক্তি সে যে কাজটা করছে বা করতে চাই, মানে মানে সে এখন যে কাজটা করছে সেটাই সে করতে চাইছে, সেটাকে সে ছাড়তে চাইছে না, ঠিক আছে, বা সেই কাজটাকে সে বন্ধ করতে চাইছে না, সেটাকে আমরা জেদি বলি সেই লোকটাকে। তাহলে এখানেও জাড্ডো বা ইনার্শিয়া মানে হচ্ছে একটা বস্তু যে অবস্থায় আছে সেই বস্তুটা সেই অবস্থাটাকেই ধরে রাখতে চাইছে। ঠিক যেমন ওই ব্যক্তিটা যে কাজটা করছে সেই কাজটাই করে, যেমন সে যে শুয়ে আছে সে শুয়ে থাকতেই চাইছে, যে খেলছে সে খেলতেই চাইছে, যে ক্রিকেট খেলছে সে ক্রিকেট খেলতেই চাইছে, ক্রিকেট খেলাটাকে বন্ধ করতে চাইছে না, ঠিক আছে। সেটাকে যেমন জেদি বলছি, ঠিক তেমনই জাড্ডো বা ইনার্শিয়া হচ্ছে একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থাটাকে সে ধরে রাখতে চাইছে। কারণ মোশনের ক্ষেত্রে তো অবস্থা, স্টেট আর মোশন, এই দুটো অবস্থা আছে এখানে। তো সেই অবস্থাটাকে সে ধরে রাখতে চাইছে, সেটাকে আমরা বলবো ইনার্শিয়া বা জাড্ডো, ঠিক আছে। এবারে ইনার্শিয়া বা জাড্ডো এটা অ্যাকচুয়ালি 3 টাইপের হতে পারে। ইনার্শিয়াটা 3 ধরনের হতে পারে। কি কি 3 ধরনের? এক হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট, ইনার্শিয়া অফ রেস্ট বাংলায় বলে স্থিতিজাড্য, ঠিক আছে। তার মানে কি? মানে বা এটা আশা করি বুঝতে পারছো যে ইনার্সিয়া মানে কি বললাম, যে অবস্থায় আছে সেই মানে যে কাজটা করছে বা যে অবস্থায় সেই অবস্থাটাকে ধরে রাখতে চায়। তার মানে ইনার্সিয়া অফ রেস্ট মানে হচ্ছে যে স্থির অবস্থায় আছে সে স্থির অবস্থাটাকেই ধরে রাখতে চাইছে, ঠিক আছে। যে স্থির অবস্থায় আছে সে স্থির অবস্থাটাকেই ধরে রাখতে চাইছে, সে কিন্তু চাইছে না যে সেই অবস্থাটাকে পাল্টাই। ওকে, তাহলে এটাকেই বলা হয় ইনার্সিয়া অফ রেস্ট বা স্থিতিচাট্য। যে বস্তুটা স্থির অবস্থায় আছে সে স্থির অবস্থাতেই থাকতে চাইছে। এবার এর একটা যদি এক্সাম্পল আমরা দিতে চাই, তাহলে এটা আমাদের একটা খুব ডেলি লাইফ এক্সাম্পল আছে। সেই ডেলি লাইফ এক্সাম্পলটা হচ্ছে, ধরো তুমি ট্রেনে করে যদি কোথাও যাও, তাহলে ট্রেনটা যখন থামছে, সরি ট্রেনটা যখন যখন স্টার্ট হবে, মানে ট্রেনটা দাঁড়িয়েছিল তখন প্ল্যাটফর্মে, এবার ট্রেনটা স্টার্ট হবে, তখন কি হয় না, তখন ধরো তুমি ট্রেনে দাঁড়িয়েই থাকো বা বসেই থাকো, তখন কি হয়, তখন তুমি দাঁড়িয়ে আছো, তোমার পা ট্রেনের সাথে লেগে আছে, তোমার পা ট্রেনের সাথে, ট্রেনের যে মেঝে সেই মেঝের সাথে লেগে আছে, ঠিক আছে। তাহলে ট্রেন যখন গতিশীল হলো, তোমার পা গতিশীল হয়ে গেছে, কিন্তু তোমার বডি তখনও গতিশীল হয়নি, কারণ বডিটা ট্রেনের মেঝেকে টাচ করেনি। ওকে, তাহলে তোমার পা গতিশীল হয়ে গেছে কিন্তু বডি গতিশীল হয়নি, সেই জন্য কী হলো, বডিটা পিছন দিকে ঝুঁকে পড়ে, ঠিক আছে, তোমার বডিটা পিছন দিকে ঝুঁকে পড়ে। তাহলে এই যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের স্থিতিজাড্যের একটা উদাহরণ। কি করে না, তোমার পা ট্রেনের সাথে গতিশীল হয়ে গেছে, ঠিক আছে, তোমার ট্রেনটা গতিশীল হয়েছে সেই জন্য তোমার পা লেগে আছে ট্রেনের সাথে, তোমার পা ট্রেনের সাথে গতিশীল হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার বডিটা গতিশীল হয়নি, তোমার বডিটা স্থির ছিল এবং সে স্থির অবস্থাতেই থাকতে চাইছে, ঠিক আছে, সে স্থির ছিল, স্থির অবস্থাতেই থাকতে চাইছে, সেই জন্য সে পিছন দিকে ঝুঁকে পড়ছে। ওকে, তাহলে এইটা হচ্ছে স্থিতিজাড্যের উদাহরণ। 2 আসছে আমাদের ইনার্শিয়া অফ মোশন, ইনার্শিয়া অফ মোশন বা বাংলায় বলে গতিজাড্য। বাংলায় বলে গতিজাড্য, ঠিক আছে। গতিজাড্য মানে কি? গতিজাড্য মানে আশা করি বুঝতে পারছো যে যে বস্তুটা গতিশীল অবস্থায় আছে সে গতিশীল থাকতে চাইছে, ঠিক আছে, সে স্থির অবস্থায় আসতে চাইছে না, সেটাকে আমরা গতিজাড্য বা ইনার্শিয়া অফ মোশন বলি। এবার ইনার্শিয়া অফ মোশন তাহলে কী করে কী হবে না, এটার একটা ডেলি লাইফ এক্সাম্পল কি, এটার ডেলি লাইফ এক্সাম্পল হচ্ছে, ধরো ট্রেনটা চলছে, তুমি ট্রেনে বসে আছো বা দাঁড়িয়ে আছো যাই করো না কেন, তুমি ধরো ট্রেনটা চলছে, ট্রেনটা যখন চলছে তখন তোমার পা সহ তোমার বডি, ফুল বডি পা পুরোটাই গতিশীল অবস্থায় আছে, মোশনে আছে। এবার যদি ট্রেনটা ব্রেক মারে তাহলে কী হবে
না তোমার পা যেহেতু ট্রেনের মেঝের সাথে লেগে আছে সেই জন্য তোমার পাটা স্থির অবস্থায় থাকবে বা স্থির হয়ে যাবে তৎক্ষণাৎ, কিন্তু তোমার বডিটা তখনও গতিশীল থাকতে চাইবে। কারণ হচ্ছে তুমি তুমি এতক্ষণ গতিশীল ছিলে, ট্রেনটা গতিশীল ছিল, সেজন্য তুমিও গতিশীল ছিলে, তোমার বডিও গতিশীল ছিল, কিন্তু হঠাৎ করে যখন ট্রেনটা ব্রেক মেরেছে তখন তোমার বডি কিন্তু ট্রেনের সাথে টাচ না হয়ে থাকায় তোমার বডি তখনও গতিশীল থাকতে চাইবে। ওকে, তাহলে এটা কি আলটিমেটলি আমরা গতিজাড্যের একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি। আরেকটা আসে যেটা, সেটা হচ্ছে ইনার্শিয়া অফ ডিরেকশন। ইনার্শিয়া অফ ডিরেকশন বা এটাকে কি বলবো বাংলা, এটাকে সম্ভবত ওই দিক চাড্য বা এরকম কিছু একটা বলা যেতে পারে, আমি শিওর না। যাই হোক, ইনার্শিয়া অফ ডিরেকশন। ইনার্শিয়া অফ ডিরেকশন মানে এতক্ষণ যেটা বলছিলাম রেস্ট অ্যান্ড মোশন থেকে, এটার যদি একটু কম্প্যারিজন মানে তুলনা করে একটা ডেফিনেশন দিতে চাই, সেটা হচ্ছে যে একটা বস্তু যেদিকে মুভ করছে সে সেই দিকেই মুভ করবে, ঠিক আছে। এবার এই মুভমেন্টটাকে চেঞ্জ করার জন্য আমাদের ফোর্স লাগবে, যেটা আমাদের ফার্স্টটা বলছে, কিন্তু যদি ফোর্স অ্যাপ্লাই না হয় তাহলে কী হবে না, বস্তুটা যে দিকে গতিশীল ছিল সেই দিকেই গতিশীল থাকতে চাইবে। এবার এটা তুমি বুঝবে কী বা এটার ফিজিক্যাল এক্সাম্পল কী, রিয়েলিটিতে এক্সাম্পল কী। মনে করো তুমি একটা সুতো নিয়েছো, সুতোতে ঢিল বেঁধে ঘোরাচ্ছ, ঠিক আছে, সুতোতে ঢিল বেঁধে ঘোরে, মনে করো এটা তোমার আঙুল, এখানে একটা ঢিল নিয়েছো, ঢিলটাকে তুমি এরকমভাবে ঘোরাচ্ছ। ওকে, তাহলে একটা জিনিস ভালো করে বোঝো, তোমার আঙুল আর এই যে বল তার মানে যে ঢিলটা বা পাথরটা স্টোনটা, তার মাঝখানে একটা সুতো আছে, সুতোটার টান আছে, ঠিক আছে, সুতোটার টান আছে। সুতোটার টান বা টেনশন অফ আ স্ট্রিং ইজ আ ফোর্স। যে ফোর্সটার জন্য কি হচ্ছে, এটা এই মানে ঘুরছে মানে হচ্ছে, দেখো এর ঘুরছে মানে কি, এর বারবার ডিরেকশন চেঞ্জ হচ্ছে তো, তাহলে কারণ এখানে যখন আছে তখন এর ভেলোসিটি ছিল এদিকে, যখন এখানে এসছে তখন ভেলোসিটি এদিকে, যখন এখানে এসছে তখন ভেলোসিটি এদিকে, এইভাবে বারবার ডিরেকশন চেঞ্জ হচ্ছে। এবার এই ডিরেকশন চেঞ্জ হতে হতে, এবার ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে কেন, ডিরেকশন চেঞ্জ হচ্ছে তার কারণ হচ্ছে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেই জন্য ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, তার কারণ হচ্ছে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তার জন্য ফোর্সটা এখানে কি না, টেনশন অফ আ স্ট্রিং। ওকে, তাহলে এবার যদি এই সুতোটাকে মাঝখান থেকে হুট করে কেটে দেওয়া হয়, সুতোটাকে যদি কেটে দেওয়া হয় তাহলে কি হবে, সুতোটাকে যদি কেটে দেওয়া হয় তাহলে ওর ওপরে ঠিক যে মুহূর্তে কেটে দেওয়া হলো সেই মুহূর্তে ওর ওপরে কোনো ফোর্স কাজ করছে না। ভালো করে বোঝার চেষ্টা করো, সুতোটাকে যে মুহূর্তে এখান থেকে কেটে দেওয়া হলো বা মাঝামাঝি কোনো মানে আঙুল আর এই স্টোনের মাঝখান থেকে সুতোটাকে যদি যে কোনো অবস্থায় যদি কেটে দেওয়া হয় তাহলে এই স্টোনটা ওপরে কোনো ফোর্স কাজ করছে না, কারণ টেনশান তো নেই, সুতো তো আর ধরে নেই ওকে, তাহলে কোনো ফোর্স কাজ করছে না। এবার ফোর্স কাজ করছে না সেহেতু কী হবে না, ফোর্সটাই তো ডিরেকশন মানে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছিলো বলেই তো ওর ডিরেকশানটা বারবার চেঞ্জ হচ্ছিল, তাই ফোর্স যদি অ্যাপ্লাই না হয় তাহলে কী হবে, এর ডিরেকশান চেঞ্জ হবে না। ডিরেকশান চেঞ্জ হবে না মানে কি, সে যে ডিরেকশন মানে এই কারেন্ট পজিশানে এসে তার ভেলোসিটি ডিরেকশন যেদিকে সে সেদিকেই চলে যাবে, অর্থাৎ সেটা হচ্ছে আলটিমেটলি এই পয়েন্টে এই যে সার্কেলটা আঁকা হয়েছে তার ট্যানজেন্ট, ঠিক আছে, ম্যাথামেটিক্সের ভাষায় এটাকে ট্যানজেন্ট বলে। তাহলে এই ট্যানজেন্ট বরাবর সে চলে যাবে। বোঝা গেল কি বললাম? যদি না বুঝতে পারো কমেন্ট করো, আমি আর একবার তাও বলছি। যখন তুমি আঙুলের সাথে স্টোনটাকে সুতো দিয়ে বেঁধে রেখেছিলে তখন একটা টেনশন অফ স্ট্রিং ছিল, অর্থাৎ সুতোটার একটা টেনশন বা টান ছিল, টানটাও অ্যালটিমেটলি একটা বল, যে বলটা এই বস্তুটার ডিরেকশানটা বারবার চেঞ্জ করে একে ঘোরাচ্ছিল, ঠিক আছে, যে টানটা এর ডিরেকশানটাকে চেঞ্জ করে বারবার ঘোরে। কারণ আমি তো একটাকে ফার্স্ট ল থেকে জানলাম যে ডিরেকশানটাকেও চেঞ্জ হতে হলে আলটিমেটলি ফোর্স লাগবে, এখানে সেই ফোর্সের যোগানটা দিচ্ছে হচ্ছে আলটিমেটলি এই যে তোমার টেনশনটা, তা ঘোরাচ্ছিল, ভালো কথা। এবার ঠিক যে মুহূর্তে আমি সুতোটাকে কেটে দিলাম, সেক্ষেত্রে কী হবে না, সেক্ষেত্রে এর ওপরে কোনো বল কাজ করছে না। এবার একটা সব একটাকে ইনার্শিয়া মোশনে কী বললাম, যে বস্তুটা যে অবস্থায় আছে, অর্থাৎ বস্তুটা মোশনে থাকলে বস্তুটা মোশনেই থাকতে চাইবে, তাহলে এই বস্তুটা যখন এতক্ষণ ঘুরছিল মানে সে মোশনে ছিল, তাহলে সে মোশনেই থাকতে চাইবে, মানে সে গতিশীল অবস্থা থাকতে চাইবে। এবার যেহেতু সুতোটা কেটে দেওয়া হয়েছে, সুতোটা কেটে দেওয়ার আগে পর্যন্ত এই যে টেনশনটা ছিল সেই টেনশনটা আলটিমেটলি, এখানে টেনশনটা কিন্তু দুশ্চিন্তা ভেবো না, ঠিক আছে, টেনশনটা আলটিমেটটা মানে ফিজিক্সের ভাষায় টেনশনটা দুশ্চিন্তা না, ফিজিক্সের ভাষায় টেনশনটা হচ্ছে একটা ফোর্স। তাহলে সেই টেনশনটা কী করছিল না, এই বস্তুটার ডিরেকশনটাকে বারবার চেঞ্জ করাচ্ছিল, এখানে এই ডিরেকশন, এখানে এই ডিরেকশন, এখানে এই ডিরেকশন করে বারবার চেঞ্জ করাচ্ছিল। এবার ঠিক যে মুহূর্তে টেনশনটা চলে গেল, অর্থাৎ যে মুহূর্তে সুতোটা কেটে দেওয়া হলো সেই মুহূর্তে টেনশনটা চলে গেল বা টেনশনটা আর নেই, টেনশন ফোর্সটা জিরো হয়ে গেছে। এবার টেনশন ফোর্সটা কী করছো, টেনশন ফোর্সটা ওকে ওর ডিরেকশানটাকে চেঞ্জ করেছিল বারবার, যেহেতু টেনশন ফোর্সটা নেই তাই ওর ডিরেকশান চেঞ্জ হবে না, তার মানে হচ্ছে
এইখানে আসার পর, এই পয়েন্টে আসার পর যে ডিরেকশানে ওর ভেলোসিটি, ও সেই ডিরেকশানে মুভ করবে। এবার মুভটা করবে কেন? তার কারণ হচ্ছে এতক্ষণ সে মুভ করছিল এবং তার একটা এখানে যে মুহূর্তে সুতো কেটে দেওয়া হচ্ছে গতিজাড্য তো আছে, ইনার্শিয়া মোশন তো আছে, সেই জন্য সে মোশনে থাকতে চাইবে, সেই জন্য সে এই দিকে চলে গেল। এবং যে ডিরেকশানে সে যাচ্ছিল, অর্থাৎ এ যাচ্ছিল হচ্ছে এই ডিরেকশানে, সুতো টেনশন বারবার চেঞ্জ করাচ্ছিল, কিন্তু সুতো টেনশন নেই মানে এই পয়েন্টে এসে ওর ভেলোসিটি ডিরেকশন এই দিকে, সেই জন্য সে এই দিকে মুভ করে যাবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো তাও কমেন্ট করো। ওকে, এবার আমরা আসবো নিউটনের সেকেন্ড ল থেকে আরেকটা জিনিস যেটা জানা যায়, সেটা হচ্ছে ডেফিনেশন অফ ফোর্স। ডেফিনিশন অফ ফোর্স বা বলের সংজ্ঞা, সেটা কীভাবে আসছে দেখো, সেটা আলটিমেটলি আসছে এরকমভাবে। দেখো ফোর্সটা আলটিমেটলি কি, নিউটনের ফার্স্ট ল কি বলছে, যে যদি একটা বস্তু মুভ করছে বা একটা বস্তু স্টেট বা ইউনিফর্ম মোশনটাকে চেঞ্জ করার জন্য আমাদের ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তার মানে ফোর্স হচ্ছে সেই কোনো একটা ধরো এক্সটার্নাল এজেন্সি। ফোর্স ইজ অ্যান এক্সটার্নাল এজেন্সি। এক্সটার্নাল এজেন্সি যে কি করে, যে কিনা আলটিমেটলি বস্তুর স্টেট অফ রেস্ট অর মোশন এই জিনিসটাকে চেঞ্জ করে। ঠিক আছে, ফোর্স ইজ অ্যান এক্সটার্নাল এজেন্সি হু ইজ রেসপন্সিবল to change the state of motion of a body. ওকে, তাহলে ফোর্সের ডেফিনেশন আমরা কীভাবে দিতে পারি নিউটনের ফার্স্ট ল থেকে, সেটা হচ্ছে এটা যে ফোর্স ইজ অ্যান এক্সটার্নাল এজেন্সি হু ইজ রেসপন্সিবল, এটা কাটা, ঠিক আছে, হু ইজ রেসপন্সিবল টু চেঞ্জ দ্য স্টেট অফ মোশন অফ এ বডি। তাহলে এইভাবে আমরা ফোর্সের ডেফিনেশন নিউটনের ফার্স্ট ল থেকে দিতে পারি। এবার আমরা একটা জিনিস দেখো, যে ফোর্স আছে, ফোর্স বস্তুটাকে মুভ করাচ্ছে বা বস্তুটার ধরো যে রেস্টে থাকলে তাকে মুভ করাচ্ছে, মোশনে থাকলে তাকে তার মোশনটাকে বাড়াচ্ছে, অর্থাৎ তার ভেলোসিটিটাকে বাড়াচ্ছে বা স্পিডটাকে বাড়াচ্ছে, বেটার অপশন স্পিডটাকে বাড়াচ্ছে বা তার ডিরেকশন চেঞ্জ করাচ্ছে, এই সব কিছু তো ফোর্স করছে। কিন্তু এই ফোর্সটাকে আমরা মাপবো কী করে? আমরা কিন্তু ফার্স্ট ল থেকে মাপার বিষয়ে কিছু জানতে পারি না, সেটার জন্য আমাদেরকে যেতে হবে সেকেন্ড লয়ে। তাহলে আমরা নিউটনের সেকেন্ড লয়ের স্টেটমেন্টটা কি আমরা লিখে নিচ্ছি, আমি লিখে তারপরে আবার দেখাচ্ছি। দেখো নিউটনের সেকেন্ড ল অফ মোশন আমাদের স্টেটমেন্টটা কি দেখো, বলছে রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম অফ এ বডি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড অন দ্য বডি। অর্থাৎ বলছে একটা বস্তু যদি মুভ করে তাহলে তার লিনিয়ার মোমেন্টাম বলে একটা জিনিস থাকে, সেটা কি আমি বলছি ছোটো করে, সে নিউটন সেই লিনিয়ার মোমেন্টামের চেঞ্জের সাথে মানে রেট অফ চেঞ্জের সাথে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা প্রপোর্শনাল। ঠিক আছে, এখানে কিন্তু ডাইরেক্টলি মাপার বিষয়টা আসছে না, মাপবো কী হবে সেটা আসছি পরে, কিন্তু ডিরেক্টলি এটা থেকে মাপতে পারবে না, সেটা থেকে একটু ম্যাথামেটিক্স কাজে লাগিয়ে একটু কিছু করে আরও ডেভেলপমেন্ট করতে হবে, সেটা বলছি। তাহলে প্রথম কথা হচ্ছে এখানে কয়েকটা জিনিস বোঝার আছে। প্রথম কথা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম কি, তারপরে কথা হচ্ছে রেট অফ চেঞ্জ কী জিনিস, তারপরে কথা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল, নট এক্স্যাক্টলি ইকুয়াল টু, পয়েন্ট টু বি নোটেড, নট এক্স্যাক্টলি ইকুয়াল টু, ডিরেক্টলি প্রপোর্শনাল টু। ওকে, তারপরে বলছে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড অন দ্য বডি। ওকে, তাহলে প্রথমত আমাদের জানতে হবে লিনিয়ার মোমেন্টাম কি। হোয়াট ইজ লিনিয়ার মোমেন্টাম অফ এ বডি? লিনিয়ার মোমেন্টাম মানে হচ্ছে একটা বস্তু যখন মুভ করছে তখন তার একটা ভেলোসিটি আছে, সেই ভেলোসিটিটা সাথে যখন আমরা বা তার স্পিড আছে, সেই ভেলোসিটিটার সাথে আমরা যখন তার মাসকে অর্থাৎ অবজেক্টের মাসকে মাল্টিপ্লাই করব, তখন এই টোটাল জিনিসটাকে বলা হয় মোমেন্টাম। ঠিক আছে, আমি ছোট করে এখানে লিখছি, মোমেন্টাম মানে হচ্ছে
মোমেন্টামকে পি দিয়ে লেখা হয়, সেটা হয় হচ্ছে এম ইন্টু ভি। ওকে, এমটা হচ্ছে বডিটার মাস, ভিটা হচ্ছে বডিটার ভেলোসিটি। ক্লিয়ার? আচ্ছা, এবার তোমরা যারা একটু হায়ার লেভেলে আছো তারা জানো যে ভেলোসিটিটা ভেক্টর কোয়ান্টিটি, সো দিস ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, সেই জন্য মাথায় ভেক্টর দিলাম, অ্যান্ড দিস মাস্ট বি আ ভেক্টর কোয়ান্টিটি ডিউ টু ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ওকে, তাহলে পি ইকুয়াল টু এম ভি, এটা দিয়ে মোমেন্টামকে চেঞ্জ বলা হয়। এবার বলছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। আচ্ছা, রেট অফ চেঞ্জে যাওয়ার আগে চেঞ্জ অফ মোমেন্টাম কী জিনিস আগে সেটা বোঝার চেষ্টা করি। চেঞ্জ অফ মোমেন্টাম মানে কি? চেঞ্জ অফ মোমেন্টাম মানে হচ্ছে তোমার একটা মোমেন্টাম ইনিশিয়ালি ছিল আর ফাইনালি যদি একটা কোনো মোমেন্টাম হয় সেটাকে আমরা বলি, মানে তাহলে তার মানে কি ইনিশিয়াল ভ্যালু, একটা জিনিস চেঞ্জ হচ্ছে কখন বলা হয়, যখন তার ইনিশিয়াল ভ্যালু আর ফাইনাল ভ্যালুর মধ্যে একটা ডিফারেন্স থাকে। ইনিশিয়াল ভ্যালু অ্যান্ড ফাইনাল ভ্যালু not identical. When initial value and final value are not identical, then we can conclude that the momentum is changed. Momentum চেঞ্জ হয়েছে তবেই তো আমরা বলবো, আদারওয়াইজ তো বলবো না। যদি কোনো জিনিস চেঞ্জ না হয় তাহলে তো মানে তবেই তো আমরা বলবো, মানে ইনিশিয়াল ভ্যালু ফাইনাল ভ্যালুর মধ্যে যদি তফাৎ না থাকে তাহলে তো আমরা বলবো না যে এটা চেঞ্জ হয়েছে বা কিছু, তাই না? তাহলে ধরো ইনিশিয়াল মোমেন্টামটাকে যদি আমরা ইনিশিয়াল মোমেন্টাম সেটাকে আমরা যদি বলি পিআই, আর ফাইনাল মোমেন্টাম সেটাকে যদি আমরা বলি পিএফ, তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম সেটাকে বলবো পিএফ মাইনাস পিআই। ওকে, তাহলে পিএফ মাইনাস পিআই, এইভাবে আমরা চেঞ্জ ইন মোমেন্টামটাকে বলতে পারি। এবার বলছে এবার রেট মানে কি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে কি? রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, এটার মানে হচ্ছে এই চেঞ্জটা হতে কতটা সময় লাগলো সেই সময়টাকে দিয়ে ভাগ করা। যে কোনো জিনিসের রেট মানে হচ্ছে যার রেসপেক্টে করা হচ্ছে তাকে দিয়ে ভাগ করা, ঠিক আছে? তাহলে জেনারেলি টাইম দিয়েই ভাগ করা হয় সেটা। তাহলে পিএফ মাইনাস পিআই, এটা হতে যদি ধরো ইনিশিয়ালি এটা ছিল মানে হচ্ছে ইনিশিয়ালি মোমেন্টাম পিআই, এটার মানে হচ্ছে টি ইকুয়াল টু 0 টাইমে মোমেন্টাম পিআই, আর টি ইকুয়ালস টু টি টাইমে যদি মোমেন্টাম পিএফ হয় এটাকে আমরা বলতে পারি টি ইকুয়াল টু 0 টাইমে, এটাকে আমরা বলতে পারি টি ইকুয়ালস টু টি টাইমে। তাহলে ইনিশিয়াল টাইম হচ্ছে 0, ফাইনাল টাইম হচ্ছে টি, তাহলে এদের মধ্যে ডিফারেন্স হতো টি মাইনাস 0, তাহলে আলটিমেটলি কত আসবে? এখানে টি আসবে। ওকে, তাহলে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম বা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম যেটা, সেটা হচ্ছে আলটিমেটলি পিএফ মাইনাস পিআই বাই টি। এবার এটা হচ্ছে ধরো একটা বস্তু যদি ভেলোসিটি নিয়ে মুভ করছে, অর্থাৎ ইউনিফর্ম মোশন যদি হয় তাহলে সেক্ষেত্রে, যদি অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করে তাহলে কি আসবে না আসবে সেটা আমি বলছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, সরি আমি একটু ভুল বললাম, অ্যাক্সেলারেশন নিয়ে মুভ তো অবশ্যই করবে, অ্যাক্সেলারেশন নিয়ে মুভ না করলে তো ভেলোসিটি চেঞ্জ হবে না। অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করছে বলেই তো ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, সেই জন্যই তো মোমেন্টাম চেঞ্জ হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কী বলবো না, সেক্ষেত্রে বলবো হচ্ছে মানে এটা একটা অ্যাভারেজ করা হচ্ছে আর কি, মানে ভেলোসিটি অ্যাভারেজ যেমন হয় সেরকম টাইপের। তাহলে এফটা কী হচ্ছে, এফটা প্রপোর্শনাল টু, আচ্ছা এখানে একটা জিনিস তো লিখতে ভুলে গেলাম নাকি, হ্যাঁ, ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড অন দ্য বডি অ্যান্ড ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। ঠিক আছে, মানে লিনিয়ার মোমেন্টামের চেঞ্জটা সেই দিকেই হয় যেদিকে কিনা তোমার এক্সটার্নাল ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেই দিকে। এটা আমি চেষ্টা করছি এই মানে স্ক্রিনে ফুটে উঠবে তোমাদের এই স্টেটমেন্টটা, ঠিক আছে? আমি মানে এটা একটু ভুল লেখা হয়ে গেছে এখানে, মানে একটা জিনিস একটু ইনক্লুড করা হচ্ছে সেটা করা হয়নি, ঠিক আছে? এখানে তো লিখতেও পারবো না, আমি একটা স্টেটমেন্ট আমি বলে দিচ্ছি, ঠিক আছে? বলে দিচ্ছি এবং সেই সঙ্গে তোমাদের স্ক্রিনে ফুটে উঠবে, আন্ডারলাইনগুলো আমি করে দেবো। দেখো, দ্য রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম অফ এ বডি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড অন দ্য বডি অ্যান্ড দ্য চেঞ্জ টেক্স প্লেস ইন দ্য ডিরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স। ওকে, এই পুরোটা হচ্ছে নিউটন সেকেন্ড ল স্টেটমেন্ট, স্ক্রিনে ফুটে উঠেছে দেখো। ওকে, তাহলে এফটা প্রপোর্শনাল টু কী হবে? এফটা প্রপোর্শনাল টু হবে হচ্ছে পিএফ মাইনাস পিআই বাই টি। এবার এই প্রপোর্শনাল সাইনটাকে তোলার জন্য আমাদের কী করতে হবে না, প্রপোর্শনাল সাইনটাকে তোলার জন্য আমাদের একটা ইকুয়াল টু সাইন আনবো। ইকুয়াল টু সাইনটা আনার জন্য আমাদের কী করতে হবে, একটা কনস্ট্যান্ট আনতে হবে, কনস্ট্যান্ট ইন্টু পিএফ মাইনাস পিআই বাই টি। এবারে পিএফ মানে কি? পিএফ মানে হচ্ছে এম ইন্টু ভি ফাইনাল মাইনাস এম ইন্টু ভি ইনিশিয়াল। তাহলে আলটিমেটলি এমটাকে যদি কমন নিয়ে নিই তাহলে আলটিমেটলি আসবে ভি ফাইনাল
মাইনাস ভি ইনিশিয়াল বাই টাইম টি। এই যে এবার এইখান থেকে জিনিসটা এরকম আসবে যে এফ ইকুয়ালস টু কে ইন্টু এম ইন্টু, আচ্ছা একটা জিনিস দেখো, এটা কি চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, এটাই তো আলটিমেটলি অ্যাক্সিলারেশন, তাহলে আলটিমেটলি এখানে কে এম ইন্টু এ বসাতে পারি। ঠিক আছে, এবারে এই কেটা কি করে বার করব না, এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যদি এম ইকুয়ালস টু 1 হয় তাহলে তার উপরে যদি এফ 1 দেওয়া হয়, অর্থাৎ এটা ধরো 1 কেজি, এটা ধরো 1 নিউটন, তাহলে অ্যাক্সেলারেশনটা আসে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই জিনিসগুলো যদি এখানে বসাও, এফ এর জায়গায় 1, কে ইন্টু 1 ইন্টু 1, তার মানে কি কে ইকুয়াল টু আলটিমেটলি 1, এখান থেকে বলতে পারি কে ইকুয়াল টু 1, সেখান থেকে আসবে এফ ইকুয়ালস টু এম এ। ওকে, এখান থেকে আসবে এফ ইকুয়ালস টু এম এ। বোঝা গেল? এটা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে একটা 1 কেজি ভরের বস্তুর উপরে যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে তার ত্বরণ বা তার অ্যাক্সিলারেশনটা হয় 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইফ 1 নিউটন ফোর্স ইজ অ্যাপ্লাইড অন 1 কেজি মাস, then the acceleration of the mass is 1 meter per second square. And by this information, and if we put this information in this equation, then 1 equal to k times 1 times 1, so k equal to 1, এই যে k equal to 1, and if k equal to 1 then f equal to 1 into m into a, তার মানে f equal to ma। ওকে, বোঝা গেল? এবার এই জিনিসটা আলটিমেটলি ধরো ক্লাস 10 পর্যন্ত এই বিষয়টা বা এই জিনিসটা খাটে। এবার ক্লাস 11-এ যখন তুমি উঠে গেছো তখন কিন্তু তোমার জন্য এই জিনিসটা খাটবে না। তখন অ্যাকচুয়ালি খাটবে না বলা ভুল, ব্যাপারটা হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি অ্যাভারেজ ক্যালকুলেশন করা হলো, মানে ভেলোসিটির একটা অ্যাভারেজ করা হলো, অ্যাভারেজ চেঞ্জ ফেঞ্জ এইসব হচ্ছে। তো আলটিমেটলি যখন যেটা করতে হবে সেটা হচ্ছে ধরো একটা বডি এরকম মুভ করে, মানে তুমি অ্যাকচুয়ালি এখানে যেটা করলে কি বলো তো, এখানে যেটা করে ধরো এরকম একটা বডি আছে, ধরো এই বডিটা এইখান থেকে মুভ করা শুরু করলো, করে এইখান পর্যন্ত মুভ করলো, এখানে ধরো ভি ইনিশিয়াল, এখানে ধরো ভি ফাইনাল, এখানে ধরো টি ইকুয়াল টু 0 টাইম, এখানে টি ইকুয়াল টু টি টাইম। ঠিক আছে, তো এই পুরোটার মধ্যে তুমি করতে পারো, কিন্তু তোমার ধরো ইচ্ছা হলো এই দুটো পয়েন্টের মধ্যে করার, এই দুটো পয়েন্টের মধ্যে করার। ঠিক আছে, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে কতটা কী হচ্ছে সেটা বের করার। সেটা তো তুমি ওইভাবে করতে পারবে না। সেটার জন্য যেটা আসবে সেটা আমাদের 11-এ উঠে একটা ম্যাথামেটিক্সে একটা জিনিস শিখতে হয়, সেটা হচ্ছে ক্যালকুলাস বলে একটা চ্যাপ্টার থাকে। এটাকে আমরা সেক্ষেত্রে বলবো টি ইকুয়াল টু টি টাইম, এটাকে আমরা সেক্ষেত্রে বলবো টি ইকুয়াল টু টি প্লাস ডেল্টা টি টাইম, এই মাঝখানের গ্যাপটা হচ্ছে ডেল্টা টি। ঠিক আছে, এই জিনিসটা এরকমভাবে করা হয়। তাহলে এখানে ভেলোসিটি চেঞ্জটা কীরকম হচ্ছে না, এখানে ভেলোসিটি চেঞ্জটা হচ্ছে ডেল্টা ভি। ঠিক আছে, এখানে ভেলোসিটি চেঞ্জটা হচ্ছে ডেল্টা ভি। এবার যেটা করা হয় সেটা আমি হালকা করে একটু আইডিয়াটা দিয়ে রাখছি, সেটা হচ্ছে এই ডেল্টা টিটাকে আমরা এতটাই ছোট নেব যেন সেটা জিরোর খুব কাছাকাছি, ধরো 0.0001 সেকেন্ড এরকম টাইপের। ডেল্টা টিটাকে আমরা জিরোর খুব কাছাকাছি নেব, এবং তখন এই ডেল্টা ভি বাই ডেল্টা টি এবং লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, ডেল্টা টিটাকে জিরোর কাছাকাছি নিচ্ছি, এটাকে বলা হয় আলটিমেটলি ডিভিডিটি। এখানে যদি পি থাকে তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে ডিপিডিটি, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা পি বাই ডেল্টা টি ইকুয়াল টু, সেটাকে বলা হয় ডিপিডিটি। ওকে, এবার আমাদের নিউটন সেকেন্ড ল যেটা বলে সেটা হচ্ছে এই ফোর্সটা প্রপোর্শনাল টু ডিপিডিটি। এবং যেহেতু একটা জিনিস লাস্টে যেটা বললাম যে এই যে চেঞ্জটা মানে মোমেন্টামের চেঞ্জ হয়, এবং সেই চেঞ্জটা কোন দিকে হয় না ফোর্স যেদিকে অ্যাপ্লাই হচ্ছে সেদিকে, সেই জন্য ফোর্সটা যেদিকে অ্যাপ্লাই হচ্ছে সেদিকে বোঝানোর জন্য এটাকে আমরা ভেক্টর দিচ্ছি। এটার মানে হচ্ছে ফোর্স যেদিকে অ্যাপ্লাই হচ্ছে লিনিয়ার মোমেন্টামের চেঞ্জ সেদিকেই হচ্ছে। তাহলে এখানেও সেই সেম জিনিসটা করা হয়, এফ ইকুয়ালস টু কে ইন্টু ডিপিডিটি, ভেক্টর সাইনটা যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে আলটিমেটলি আসবে এফ ইকুয়ালস টু কে ইন্টু ডিপিডিটি, মানে কি পি ইকুয়ালস টু এমভি, ডিপিডিটি মানে কি, ডিপিডিটি মানে হচ্ছে ডিডিটি অফ এমভি। এবার তুমি এখান থেকে ডাইরেক্ট বলবে এম ইন্টু ডিভিডিটি হবে, সেটা হবে, কিন্তু একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, মাসটা কিন্তু কনস্ট্যান্ট আছে, এবং এটা নট নেসেসারি সবসময় মাস কনস্ট্যান্ট থাকে। রকেট মোশনের ক্ষেত্রে কিন্তু মাসটাও চেঞ্জ হয়, মানে মাস অফ অ্যান অবজেক্ট যে মুভ করছে তারও কিন্তু মাস চেঞ্জ, মানে তারও কিন্তু
মাসের চেঞ্জটা হয়। সেই জন্য এখানে কিন্তু ডাইরেক্টলি তুমি মানে এই ক্ষেত্রে তুমি লিখতে পারো এম ইন্টু ডিভিডিটি, এই ক্ষেত্রে তুমি লিখতে পারো এম ইন্টু ডিভিডিটি। কিন্তু রকেট মোশনের ক্ষেত্রে এখানে এম ডিভিডিটির সাথে প্লাস ভি ডিএমডিটি বলেও একটা টার্ম অ্যাসোসিয়েটেড থাকবে। যখন রকেট মোশন তুমি যদি কখনো পড়ো ইন ফিউচার, সেক্ষেত্রে দেখতে হবে এখানে ভি প্লাস ভি ডিএমডিটি বলেও একটা টার্ম থাকে। এছাড়া আর একটা সময় থাকবে, সেটা হচ্ছে যখন কোনো একটা বস্তু আলোর স্পিডে মুভ করে বা আলোর স্পিডের কম্পারেবল স্পিডে মুভ করে, অর্থাৎ ভি যখন তার ভেলোসিটি ভি ইকুয়াল টু ধরো 0.8 সি, 0.9 সি, 0.67 সি, সিটা হচ্ছে স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম, এরকম পজিশনে মানে এরকম কেস যখন আসবে তখন কিন্তু মাস চেঞ্জ হয়। অর্থাৎ আলোর স্পিডে যদি কোনো বস্তু মুভ করে তখন তার মাসটা চেঞ্জ হয় এবং বেড়ে যায়। চেঞ্জ হয় তো বুঝলাম, মাসটা বেড়ে যায়, যত ভেলোসিটি বাড়ে মাস বাড়ে, ঠিক আছে। তো সেক্ষেত্রেও কিন্তু মাসটার ভেলোসিটির ফাংশন হয় এবং তখন টাইমের ফাংশন মানে তখন কিন্তু ডিএমডিটি এক্সিস্ট করবে। তাহলে দুটো ক্ষেত্রে ডিএমডিটি এক্সিস্ট করবে, একটা হচ্ছে রকেট মোশনের ক্ষেত্রে আর একটা হচ্ছে যখন বস্তুটা আলোর স্পিডে মুভ করছে বা আলোর কম্পারেবল স্পিডে মুভ করছে তখন। কিন্তু এখানে আমাদের যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটা খুবই নগণ্য, অর্থাৎ ধরো কত 5 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, 5 সেন্টিমিটার পার সেকেন্ড এরকম টাইপের। তো 5 মিটার পার সেকেন্ড আর আলোর স্পিড হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা বুঝতেই পারছো অনেকটাই কম। সো সেক্ষেত্রে আমাদের ডিএমডিটিটাই থাকবে না, এমডিভিডিটাই থাকবে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লজিকটা, এগুলো জানতে হবে কখন কোনটা কি হয় না হয়, ঠিক আছে। যাই হোক, তাহলে কে ইন্টু ডিভিডিটি জায়গায় এই জিনিসটা বসাবো, এম ইন্টু ডিভিডিটি। ওকে, আচ্ছা, এবার ডিভিডিটি মানে কি? ডিভিডিটি মানেই তো এ, অ্যাক্সিলারেশন তো হয়ে গেল। এবার ওই একই জিনিস যে ইফ 1 নিউটন ফোর্স ইজ অ্যাপ্লাইড অন body having mass 1 kg, then the acceleration of the body is 1 meter per second square, and by this information we have k equals to 1. So then এটাকে ইউজ করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে f equals to m into a ভেক্টর। ঠিক আছে, আমি একটু ভালো করে এখানে লিখছি, f ভেক্টর ইকুয়ালস টু m into a ভেক্টর। ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে সেকেন্ড ল এর জিনিসপত্র। সেকেন্ড ল আমাদের এত কিছু বলছে। তাহলে ফোর্সটাকে আমরা মাপবো কি করে না, এইটা। এবার তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10 এর মানে এই ক্লাসের যারা আছো, তোমাদের ক্ষেত্রে ভেক্টরটা জেনারেলি তোমরা যেহেতু আগে ভেক্টর পড়োনি বা ভেক্টরের ব্যাপারে কোনো আইডিয়া নেই, সো এখানে তোমাদের ভেক্টরটা কোনো কাজে লাগবে না। এখানে তোমরা আলটিমেটলি যেটা নিয়ে কাজ করবে সেটা হচ্ছে এইটা, এফ ইকুয়ালস টু এম এ। সেক্ষেত্রে এফ ইকুয়ালস টু এম এ আসবে। ওকে, তাহলে ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। যখন তোমরা বড় হয়ে 11, 12 উঠবে তখন তোমাদের এই মানে তখন আমাদের এই ভেক্টর জিনিসটা আসবে, কারণ তখন তোমরা ভেক্টরের অনেক কিছু শিখে যাবে। দুটো ভেক্টরকে অ্যাড করতে হয় কী করে, সাবট্রাক্ট করতে হয় কী করে, মাল্টিপ্লিকেশনের দুটো টাইপস আছে, এই সব কিছু তখন তোমরা শিখে যাবে। তখন সেক্ষেত্রে তখন ভেক্টর জিনিসটা আসবে। আমরা এর পরের টপিকে এবার যাবো। এখনও সেকেন্ড ল এর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ। এখান থেকে আমরা এম ইকুয়ালস টু কি বলতে পারি, এম ইকুয়ালস টু এফ বাই এ। এই দুটোর মধ্যে এই যে দুটো ইকুয়েশন লিখেছে, এই দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। এবং কথা হচ্ছে যে তুমি তো বলবে এই ইকুয়েশনটা থেকেই তো এই ইকুয়েশনটা এসেছে। হ্যাঁ, ঠিক কথা, এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটা এসেছে, কিন্তু আমরা কখন কোন ইকুয়েশনটাকে ইউজ করব তার উপর বেস করে এই দুটো ইকুয়েশনের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। ফার্স্ট ইকুয়েশনটা আমাদের বলে যদি মাস অ্যান্ড অ্যাক্সেলারেশন থেকে ফোর্স বের করতে হয় তখন আমাদের এই ইকুয়েশনটা ইউজ করতে হবে, কিন্তু যদি ফোর্স আর অ্যাক্সেলারেশন দেওয়া আছে মাস বের করতে হয় তখন আমাদের এক্ষেত্রে এটা ইউজ করতে হবে। ওকে, এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। আর একটা জিনিস যেটা এখানে বলার সেটা হচ্ছে ফর এ কনস্ট্যান্ট ফোর্স, ফর এ কনস্ট্যান্ট ফোর্স, কনস্ট্যান্ট এফ মানে কনস্ট্যান্ট ফোর্স, অর্থাৎ এফ ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই এমটা কি হচ্ছে, এমটা প্রপোর্শনাল টু 1/a। অর্থাৎ এটা বলছে এটা কি, এটা তো ম্যাথামেটিক্স হলো, এটা আমাদের ফিজিক্যালি কি বলছে, এটা বলছে যে যদি সেম ফোর্স ধরো 10 নিউটন ফোর্স একটা বস্তুর, দুটো বস্তুর উপর অ্যাপ্লাই করা হচ্ছে, একটা বস্তুর মাস হচ্ছে 5 কেজি আর একটা বস্তুর মাস হচ্ছে 10 কেজি, দুজনের ওপরে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে যেটা লাইট অবজেক্ট অর্থাৎ 5 কেজি মাসের বডিটার অ্যাক্সেলারেশন বেশি হবে কার থেকে, নেই 10 কেজি মাসের বডিটার থেকে।
যদি আমরা একটু করতে চেষ্টা করি, ধরো এফ ইকুয়াল টু, আমি বলছি এফ ইকুয়াল টু 10 নিউটন, আর এম ইকুয়াল, ধরো দুটো বস্তু নিয়েছি, M1 5 কেজি, M2 10 কেজি। তাহলে A1 কত হবে? A1 মানে হচ্ছে F বাই M1, মানে 10/5 করলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর A2টা কত হবে? F বাই M2, অর্থাৎ 10/10 মানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো বুঝতেই পারছো যে A1 মানে কি, ফার্স্ট বডিটার অ্যাক্সেলারেশন, ফার্স্ট বডিটা কে 5 কেজি, তাহলে 5 কেজির অ্যাক্সেলারেশন বেশি হচ্ছে 10 কেজির অ্যাক্সেলারেশনের থেকে, ঠিক আছে? তাহলে এইভাবে আলটিমেটলি এটা যেটা বলছে যে এমটা প্রপোর্শনাল টু 1/a, অর্থাৎ লাইটার বডি হ্যাভ গ্রেটার অ্যাক্সেলারেশন দেন হেভিয়ার বডি। ওকে, হালকা বস্তুর অ্যাক্সেলারেশন ভারী বস্তুর থেকে সবসময় বেশি হয় যদি তার উপর সেম ফোর্স অ্যাপ্লাই হয়, দুটো বস্তুর উপরে সেম ফোর্স যদি অ্যাপ্লাই হয় তো সেক্ষেত্রে। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই যে এম ইকুয়ালস টু এফ বাই এ, এটা করে আমরা যেটা আলটিমেটলি পাই, মানে এটা দেখো ফোর্স বাই অ্যাক্সেলারেশন করলে কী পাবো? মাস পাবো। এইখানে যে জিনিস, মানে এই মাসটাকে নাম দেওয়া হয়েছে ইনার্সিয়াল মাস, যেহেতু নিউটনের লগুলো আলটিমেটলি ইনার্সিয়ার উপর বেস করে, তো এটাকে বলা হয় ইনার্সিয়াল মাস। আর ধরো পৃথিবীতে তোমার ওজন তুমি একটা ওয়েট মেশিন দিয়ে মেপেছো, ঠিক আছে? আর তোমার একটা তো দেখো ওয়েটও তো আলটিমেটলি একটা ফোর্স, তো ওয়েট ফোর্স কেন? কারণ হচ্ছে পৃথিবী আমাদেরকে বা যে কোনো বস্তুকে যে বল দিয়ে নিজের কেন্দ্রের দিকে টানে, সেটাই আলটিমেটলি ওই বস্তুটার ওয়েট হয়। তাহলে সেই ওয়েটটা হচ্ছে আলটিমেটলি ফোর্স। এবার অ্যাকর্ডিং টু নিউটনস ল, ডাব্লিউ ইকুয়াল টু কি, মাস ইন্টু অ্যাক্সেলারেশন হবে। তাহলে এফ ইকুয়াল টু এম। এবার এখানে অ্যাক্সেলারেশন মানে কি? অ্যাক্সেলারেশন মানে হচ্ছে পৃথিবী যে বল দিয়ে টানছে সেই করেসপন্ডিং যে পৃথিবীর অ্যাক্সেলারেশনের যেটা, অর্থাৎ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি যেটা, সেটা আলটিমেটলি এখানে আসবে। তাহলে এটা এখানে এলো। এবার এখান থেকে যদি এম বার করতে চাই, এম ইকুয়াল টু হবে ডাব্লিউ বাই জি। এই যে এমটা আমরা পাচ্ছি, এটাকে আলটিমেটলি আমরা যেটা বলা হয় সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল মাস। গ্র্যাভিটেশনাল মাস, ঠিক আছে? এবারে যেটা হয় সেটা হচ্ছে যে এই গ্র্যাভিটেশনাল মাস আর ইনার্শিয়াল মাস দুটো আলটিমেটলি একই হয়, খুব সামান্য স্লাইট, মানে ওই স্লাইট ডিফেক্টটা পয়েন্টের অনেকগুলো ঘর পড়ে থাকে, সো যার জন্য ওটাকে নেগলেক্ট করা হয়। তো এটা দুটো মাস কিন্তু আলটিমেটলি একই হয়, যে ইনার্শিয়াল মাস, দেখা যাচ্ছে না, এই যে ইনার্শিয়াল মাস আর এই যে গ্র্যাভিটেশনাল মাস, এই দুটো আলটিমেটলি একই হয়। ওকে ওকে, এবারে একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে যে ধরো একটা এরকম কাজ করা হলো যে একই ফোর্স, ধরো পৃথিবী একটা বস্তুকে যে বল দিয়ে টানছে সেই একই বল দিয়ে যদি আমরা অ্যাপ্লাই করি, মানে ধরো কথাই বলছি, ধরো একটা বস্তুর ওজন যদি 5 কেজি, একটা বস্তুর ওজন যদি 5 কেজি এফ হয়, তাহলে কী হবে? তাহলে সেই 5 নিউটন ফোর্স যদি প্রয়োগ করা হয়, তাহলে আলটিমেটলি, মানে আমি বলতে চাইছি যে এফ ইকুয়ালস টু ডাব্লিউ করে দিলাম, এফ ইকুয়ালস টু ডাব্লিউ করে দিলাম, অর্থাৎ একটা বস্তু ওজন যত তত পরিমাণ বল দিয়েই টানা হচ্ছে বা ঠেলা হচ্ছে, যাই হোক একই কথা, টানা ঠেলাটা কোনো বড় কথা নয়। ওটা যদি করা হয় তাহলে সেক্ষেত্রে কী হবে? এটার জন্য আসবে এম ইকুয়াল এম এ, আর এটার জন্য আসবে এম জি। তাহলে সেক্ষেত্রে আলটিমেটলি এটা বলার উদ্দেশ্য এটাই যে এই যে এই বিষয়টা পৃথিবীতে যদি করো, তাহলে তোমার যা হবে, মানে এটা যদি পৃথিবীতে যেটা যদি করো তাহলে যা হবে, এটা কিন্তু পৃথিবীতে যা করলে যেটা হবে আর অন্য কোনো গ্রহে যদি করলে যেটা হবে, সেক্ষেত্রে এইটা কিন্তু পাল্টাবে, অর্থাৎ এম জিটা পাল্টাবে, এম জিটা পাল্টাবে, চেঞ্জ, কিন্তু এম আইটা একই থাকবে, এম আইটা একই থাকবে, ঠিক আছে? অর্থাৎ বলতে চাইছি যে গ্র্যাভিটেশন মাসটা কিন্তু গ্র্যাভিটির ওপর ডিপেন্ড করে পাল্টে যেতে পারে। তার কারণ হচ্ছে প্রত্যেকটা গ্রহের তো আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি একই নয়, সেটা তো আলাদা হয় প্রত্যেকটা গ্রহের। তুমি পৃথিবী চাঁদের মধ্যে দেখলেও একই জিনিস, যে চাঁদেরটা হচ্ছে মানে 6 গুণ হয়ে যায়, মানে চাঁদের পৃথিবীর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে চাঁদের 6 গুণ। সো এক্ষেত্রে এম জিটা পাল্টাবে, গ্র্যাভিটেশন মাসটা পাল্টাবে, কিন্তু ইনার্শিয়াল মাসটা একই থাকবে। ওকে ওকে
এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা মানে তোমার আবার কনফিউশনে পড়ে যেতে পারো, যেটা তাহলে কি অ্যাকচুয়ালি পৃথিবীতে যদি ইনার্শিয়াল মাস গ্র্যাভিটেশন মাসটা একই করো তাহলে দেখা গেছে সেটা একই হয়, কিন্তু এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট, এটা একটা অ্যাবস্ট্রাক্ট একটা মানে কথা বললাম। এটা যদি বুঝতে না পারো আপাতত এখন ভাবার দরকার নেই, কিন্তু যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই গ্র্যাভিটেশনাল মাসটা একই থাকে না। গ্র্যাভিটেশনাল মাসটা ডিপেন্ডিং অন স্মল জি, গ্র্যাভিটেশনাল মাসটা ডিপেন্ডিং অন স্মল জি 1/g এর ওপর। আর এমআইটা কিন্তু একই থাকবে, তার কারণ হচ্ছে এমআইটা হচ্ছে ইনার্শিয়াল মাস। একটা বস্তুর মাসটা তো পাল্টায় না, পাল্টায় হচ্ছে তার ওয়েটটা। তার কারণ হচ্ছে ওয়েটটা, কারণ ওয়েটটা কেন পাল্টায়, কারণ হচ্ছে মাসের সাথে তো গুণ করতে হয়। এবার আমাকে যদি মাস দিয়ে দেয়, দিয়ে বলে যে কোনো একটা বার করো, মানে ধরো কি বলবো, তার মাস বের করো, মানে ওয়েটটা দিয়ে দিয়ে বললো তার মাস বের করো, তার সেক্ষেত্রে সেটা হবে না। আমি বলতে চাইছি যে ধরো তুমি এর এক্সপেরিমেন্টটা মানে এইভাবে ভাবতে পারো যে ধরো একটা 5 কেজি ভরের বস্তু আছে, সেই 5 কেজি ভরের বস্তুটাকে পৃথিবী কি বল দিয়ে টানছে। 5 কেজি ভরের বস্তু 5 কেজি ইন্টু 9.8 আসবে, 5 ইন্টু 9.8 করলে কত হবে, 49 নিউটন। এবার এই 49 নিউটনটা পৃথিবীর ক্ষেত্রে, ঠিক আছে। এবারে মানে পৃথিবীতে ওই বস্তুটার ওয়েট হচ্ছে 49 নিউটন, তাই তুমি যদি পৃথিবীতে ওই বস্তুটাকে 49 নিউটন ফোর্স দিয়ে ঠেলো, তাহলে তার যে অ্যাক্সিলারেশন হবে বা সেই ফোর্স আর সেই অ্যাক্সিলারেশন দিয়ে তুমি মাসটাকে বের করলে, আর এই সেম 49 নিউটন জিনিসটাকেই যদি তুমি অন্য গ্রহে গিয়ে করো, সেক্ষেত্রে কিন্তু তোমার মানে সেক্ষেত্রে গিয়ে তোমার 49 নিউটনটাকে একই রাখলে, কিন্তু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিটা পাল্টে গেছে, সেজন্য মাসটা পাল্টে যাবে। ওকে, এই হচ্ছে বিষয়টা। এবার আমরা চলে যাব যে নিউটনস থার্ড ল অফ মোশনে। নিউটনস থার্ড ল অফ মোশন কি বলছে? নিউটনস থার্ড ল অফ মোশন হচ্ছে সবথেকে ছোট স্টেটমেন্ট এবং এটা মনে রাখতেও খুব সোজা। কি বলছে? নিউটনস থার্ড ল অফ মোশন আমাদের বলে যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। টু এভরি অ্যাকশন there is always equal and opposite reaction. ওকে, এই হচ্ছে বিষয়টা। টু এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এবার হচ্ছে অ্যাকশন রিয়াকশনটা কি? অ্যাকশন রিয়াকশনটা আলটিমেটলি একটা ফোর্স, এছাড়া আর কিছুই না, ঠিক আছে। এবং এখানে যেটা বলা হচ্ছে মানে আলটিমেটলি বিষয়টা এরকম যে ধরো এই একটা বডি আছে, এই একটা বডি আছে, এ যদি একে ফোর্স অ্যাপ্লাই করে তাহলে এও একে ফোর্স অ্যাপ্লাই করবে। এই বডিটা যদি এই বডিটাকে ফোর্স অ্যাপ্লাই করে তাহলে এই বডিটাও এই বডিটাকে ফোর্স অ্যাপ্লাই করবে। ওকে, এটাই আলটিমেটলি অ্যাকশন রিয়াকশনের ব্যাপারটা। এবার এইটাকে যদি তুমি অ্যাকশন ফোর্স বলো, এইটাকে বলা হয় রিয়াকশন ফোর্স। যে আগে ফোর্স অ্যাপ্লাই করছে তারটা অ্যাকশন, আর যে পরে করছে তারটা রিয়াকশন, কারণ অ্যাকশন না থাকলে রিয়াকশনটা হবে কী করে, সেই হিসেবে আর কি। এবার তুমি এটা ফিজিক্যাল এক্সাম্পল কি, ধরো তুমি দেয়ালে ঘুষি মারলে, তোমার হাতে লাগে। এবার কাছে তোমার হাতে লাগছে কেন? তোমাকে যদি কেউ মারে, ধরো তুমি বসে আছো, তোমাকে যদি ধরো কেউ মারলো, তখন তো তুমি তো ব্যথাটা পাবে, তবে তো তোমার লাগবে। এবার তুমি তাহলে এই জিনিসটা দিয়ে যদি তুমি ভাবার চেষ্টা করো, তুমি ধরো দেয়ালে ঘুষি মারলে, তাহলে দেয়ালটা লাগার কথা, স্বাভাবিক ব্যাপার, কারণ তুমি দেয়ালটাকে মেরেছো মানে দেয়ালটা লাগার কথা। তোমার হাতে ব্যথাটা হচ্ছে কেন? তার কারণ হচ্ছে দেয়ালটাও তোমাকে মেরেছে। ঠিক তুমি যে মুহূর্তে দেয়ালটাকে মারলে, দেয়ালও কিন্তু তোমাকে সেই মুহূর্তে মেরেছে, সেই জন্যই তোমার হাতে ব্যথাটা হয়েছে। কারণ তুমি ধরো বসে আছো, তোমাকে ধরো কেউ মারলো, তখনই তো তুমি ব্যথাটা পাবে যখন সে মারবে। তাহলে এখানেও ঠিক সেই জিনিসটাই, দেয়াল যদি তোমাকে না মারে তোমার হাতে তো ব্যথা পাওয়ার কথা নয়, স্বাভাবিক ব্যাপার। এই জিনিসটার জন্যই মানে এই জিনিসটা হচ্ছে একটা ফিজিক্যাল এক্সাম্পল অফ নিউটনস থার্ড ল। ওকে, তুমি দেয়ালটাকে মারলে বলেই দেয়ালটা তোমাকে মারলো, আদারওয়াইজ তো দেয়ালটা তোমাকে মারতো না। দেয়ালটা তো স্থির হয়ে আছে, দেয়ালটা তো আর খেয়ে কাজ নেই যে দেয়ালটা তোমায় মারতে আসবে ইচ্ছা করে। তাই তুমি দেয়ালটাকে মেরেছো বলেই দেয়ালটা তোমাকে মেরেছে, তাই জন্য তুমি দেয়ালটাকে আগে মেরেছো, সেই জন্য সেটাকে আমরা অ্যাকশন বলছি। আর দেয়ালটা তোমাকে মেরেছে সেই জন্য সেটাকে আমরা রিয়াকশন বলছি। ওকে, এটা রিয়াকশন। তাহলে এখান থেকে
একটা জিনিস যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে ফোর্স মানে তিনটে জিনিস মেনলি বোঝা যায় এখান থেকে। একটা হচ্ছে ফোর্স অলওয়েজ অ্যাক্টস ইন পেয়ার, ফোর্স অলওয়েজ অ্যাক্টস ইন পেয়ার, অর্থাৎ ফোর্স সবসময় পেয়ারে পেয়ারে কাজ করে। অর্থাৎ তুমি মানে ধরো যে তাহলে এবার এখান থেকে তাহলে এতক্ষণ এর আগে যে তাহলে শুধু ফোর্স নিয়ে কাজ হয়, এফ ইকুয়াল টু এম এ এলো, এখানে কিন্তু দুটো ফোর্সের গল্প নেই। না, দুটো ফোর্সের গল্প নেই ঠিক কথা, এটা তুমি বুঝতে পারো যখন আমরা অঙ্ক করবো তখন। ওইখানে অ্যাকচুয়ালি যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে একটা পার্টিকুলার বস্তু সে মুভ করছে, তার উপরে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তার অ্যাক্সিলারেশন, তার মোমেন্টাম চেঞ্জ, সেই জন্য ওখানে একটা ফোর্স এসছে। কিন্তু নিউটনের থার্ড ল থেকে দেখলে দেখা যায় যে ফোর্স ল মানে ফোর্স সবসময় পেয়ারে পেয়ারে কাজ করে। এবং পেয়ারে পেয়ারে কীরকমভাবে পেয়ারে পেয়ারে কাজ করে না, দুটো বস্তু অর্থাৎ একটা বস্তু আর একটা বস্তুকে ফোর্স দিলে আর একটা বস্তু আর একটা বস্তুকে মানে প্রথম মানে বলতে চাইছি ধরো এটা যদি ফার্স্ট বডি হয়, এটা 1, এটা ধরো 2, 1 যদি 2কে দেয় তাহলে 2ও 1কে দেবে। এবার আমরা যদি শুধু 2টাকে নিয়ে কাজকর্ম করি তাহলে আমাদের এই ফোর্সটাকে নিয়ে কাজ করতে লাগবে না, তখন আমাদের কাজ করতে লাগবে শুধুমাত্র এই ফোর্সটাকে নিয়ে, 1 2কে কী ফোর্স দিচ্ছে সেইটাকে নিয়ে। আর যখন আমরা একটাকে নিয়ে কাজ করব, যখন আমরা এই 1 নাম্বার বডিটাকে নিয়ে কাজ করব, তখন 2 একে কী ফোর্স দিচ্ছে সেটা নিয়ে কাজ করব, তখন এই 1 একে কী ফোর্স দিচ্ছে সেটা নিয়ে কাজ করব, তখন আমরা এই ফোর্সটাকে নিয়ে কাজ করবো। মানে 2 1-এর ওপরে কী ফোর্স দিচ্ছে এবং মানে 2 1-এর ওপর যে ফোর্সটা দিচ্ছে, কোথায় বলে যে সরি আমি মানে দেখতে পেলে না তোমরা, আরেকবার বলছি। যখন আমরা 1 নাম্বার বডিটাকে নিয়ে কনসার্ন, 1 নম্বর বডিটার ওপর সমস্ত কিছু কাজ কি হচ্ছে সেটা নিয়ে কনসার্ন, তখন 2 1-কে কী ফোর্স দিচ্ছে সেটা নিয়ে আমরা কাজ করব। তখন আমরা বলবো 2 1-কে যে ফোর্স দিচ্ছে সেই ফোর্স যদি এফ হয় তাহলে সেই এফটা হচ্ছে এফ ইকুয়ালস টু এম, মানে এই 1 কেজিটার মাস ইন্টু 1 কেজিটার অ্যাক্সেলারেশন, বা ফার্স্ট বডি 1 কেজি না, ফার্স্ট বডিটার অ্যাক্সেলারেশন, ফার্স্ট বডিটার মাস ইন্টু ফার্স্ট বডিটার অ্যাক্সেলারেশন। আর যখন আমরা এটাকে নিয়ে কাজ করব তখন ফার্স্ট বডিটা সেকেন্ড বডিটাকে কী ফোর্স দিচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড বডিটার মাস ইন্টু সেকেন্ড বডিটার অ্যাক্সেলারেশন। ওকে, এইভাবে জিনিসটা করা হয়। এবার এখান থেকে একটা জিনিস বুঝতেই পারছো যে এই ফোর্সটা যেদিকে কাজ করছে, এই ফোর্স মানে এ যদি ওকে এই দিকে মারে, ও ওকে এই দিকে মারবে, তবেই তো হবে। তাহলে এইভাবে সরি এরকমটা যদি লিখি, ধরো 1 2-কে যে ফোর্সটা দিচ্ছে সেটাকে আমরা F21 বলছি। F21 মানে হচ্ছে ফোর্স অন সেকেন্ড বডি ডিউ টু ফার্স্ট বডি ইকুয়ালস টু F12 মানে ফোর্স অন ফার্স্ট বডি ডিউ টু সেকেন্ড বডি ইজ এটা। আমরা জেনারেলি এটাকে FIJ বলছি। FIJ মানে হচ্ছে ফোর্স অন ith বডি ডিউ টু jth বডি। ওকে, একবারে বলে দিলাম, ফোর্স অন ith বডি ডিউ টু jth বডি। ওকে, তাহলে এখানে সেকেন্ড বডির ওপরে ফার্স্ট বডির দরুন ফোর্স, অর্থাৎ ফোর্স অন সেকেন্ড বডি ডিউ টু ফার্স্ট বডি, এটা হচ্ছে ফোর্স অন ফার্স্ট বডি ডিউ টু সেকেন্ড বডি। ওকে, তাহলে এই দুটো ফোর্স নিউমেরিক্যালি অর্থাৎ ম্যাগনিটিউডের দিক থেকে তার ইকুয়াল। এটা যদি 10 নিউটন ফোর্স হয় এটা 10 নিউটনই হবে, এটা 5 নিউটন, এটা 5 নিউটনই হবে, কিন্তু ডিরেকশনটা আলাদা। অর্থাৎ এই 10 নিউটনটা যদি বাঁ দিক থেকে ডান দিকে কাজ করে, এই 10 নিউটন কিন্তু ডান দিক থেকে বাঁ দিকে কাজ করবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে যে এবার ধরো এই পয়েন্ট অফ ভিউ থেকে একটু ভাবার চেষ্টা করো যে যদি ধরো তুমি একটা ধরো টেবিল রাখা আছে, একটা ক্লাসরুমের মধ্যে ধরো টেবিল রাখা আছে, তুমি একদিক থেকে টেবিলটাকে নিচের দিকে মানে নিজের দিকে টানছো, মানে তুমি টেবিলের একদিকে দাঁড়িয়েছো, সেই দিকে দাঁড়িয়ে তুমি টেবিলটাকে ধরে নিজের দিকে টানছো। স্বাভাবিক ব্যাপার, তোমার ওপরে টেবিলটাও তোমার ওপর একটা ফোর্স দেবে, কারণ হচ্ছে তুমি টেবিলটাকে যে ফোর্স দিয়ে টানছো টেবিলটাও তোমাকে সেই ফোর্স দিয়েই টানছে। ওকে, আর উল্টো দিক থেকে ধরো আরেকজন কেউ টানছে, মানে তুমি যেদিকে টানছো তার উল্টো দিক থেকে টেবিলটাকে আরেকজন কেউ টানছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে টেবিলটা মুভ করবে না। তার কারণ ধরো তোমরা যদি অবশ্যই করে তোমরা যদি ইকুয়াল ফোর্স দাও তাহলে টেবিলটা মুভ করবে না। তার কারণ হচ্ছে টেবিলটার উপরে আলটিমেটলি নেট ফোর্স 0 হয়ে গেছে। টেবিলটার উপরে নেট ফোর্স 0 মানে বলতে চাইছি ধরো এই একটা বডি আছে, এটা ধরো এই টেবিলের একটা ছোট্ট পার্ট, তুমি একে এই দিক দিয়ে টানছো আর একজন একে এই দিক দিয়ে টানছে, এই দুটো ফোর্স, এটা যদি এফ ফোর্স হয় এটাও এফ ফোর্স, এটা যদি 5 নিউটন হয় এটা 5 নিউটন, এটা 10 নিউটন, এটা 10 নিউটন। এবার এখানে একটা ভালো করে দেখো, টেবিলটার উপর দুটো ফোর্স কাজ করছে, টেবিলটার উপরে এই দিকেও ফোর্স কাজ করছে, টেবিলটার উপরে এই দিকেও ফোর্স কাজ করছে, এরা দুজন ইকুয়াল, সেই জন্য টেবিলটার উপরে নেট ফোর্স, অর্থাৎ আমরা যদি যে ফোর্সগুলো কাজ করছে তাদের ভেক্টর সামনে, এবার এখানে যেহেতু দুটো ফোর্স অপোজিটে আছে মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সেই জন্য আলটিমেটলি এটা হবে হচ্ছে এফ মাইনাস এফ ইকুয়াল টু 0, মানে এফ নেটটা আলটিমেটলি এফ মাইনাস এফ ইকুয়াল টু করে 0। ওকে,
আর যদি ধরো একটা ফোর্স থাকতো, মানে বলতে চাইছি যে এই ফোর্সটা ধরো না, মানে তোমার বন্ধু তোমাকে টানছে না, মানে তোমার বন্ধুই টেবিলটাকে ধরে টানছে না, তাহলে সেক্ষেত্রে তুমি যে ফোর্স দিয়ে টেবিলটাকে টানছো, টেবিলও তোমাকে সেই ফোর্স দিয়ে নিজের দিকে টানছে। কিন্তু আগের ক্ষেত্রে টেবিলটার ওপরেই দুটো ফোর্স কাজ করছিল, টেবিলটার ওপরেই দুটো ফোর্স কাজ করছিল, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে টেবিলটার ওপরে তুমি এফ ফোর্স দিয়ে টানছো আর তোমার ওপরে টেবিল এফ ফোর্স দিয়ে টানছে। তাহলে এই দুটো ফোর্স, ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স, এরা কিন্তু একটা বডির ওপরে কাজ করছে না। একটা এই ফোর্সটা কাজ করছে তোমার ওপরে, আর এই ফোর্সটা কাজ করছে টেবিলটার ওপরে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি কিন্তু এই দুটো ফোর্স ইকুয়াল অ্যান্ড অপোজিট হচ্ছে, ঠিক কথা, কিন্তু এরা কখনো ইকুইলিব্রিয়াম ফর্ম করবে না, অর্থাৎ এরা কখনোই ক্যান্সেল করবে না নিজেদেরকে। মানে এক্ষেত্রে ক্যান্সেল করছিল, এইখানে টেবিলের ওপরে এই ফোর্সের দিকে, টেবিলের ওপর এই ফোর্সের দিকে, তাহলে এক্ষেত্রে ক্যান্সেল হচ্ছিল, কারণ এক্ষেত্রে তোমার টেবিলের ওপরেই দুটো ফোর্স কাজ করছে এবং ইকুয়াল অ্যান্ড অপোজিট, সেই জন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে টেবিলকে তুমি টানছো ফোর্স দিয়ে, আর টেবিল তোমাকে টানছে এফ ফোর্স দিয়ে, তাই দুটো ফোর্স কাজ করছেই দুটো আলাদা বস্তুর ওপরে, সেই জন্য কিন্তু এরা ইকুইলিব্রিয়াম ফর্ম করবে না। এক্ষেত্রে কি করা হয় না করা সেটা তোমরা নিউমেরিক্যালস করলে বুঝতে পারবে, সেটা আমি এর পরবর্তী পার্টে, অর্থাৎ এই ভিডিওর নেক্সট পার্টে আমি চেষ্টা করব কিছু টিপিক্যাল প্রবলেমকে তুলে এনে সেগুলোকে নিউটনস লয়ের মাধ্যমে ডিসকাস করতে, নিউটনস ল শুধু অঙ্কটা সলিউশন করা নয়, নিউটনস লয়ের মাধ্যমে ডিসকাস করতে আমরা চেষ্টা করব। ওকে, আশা করি আজকে যা যা বললাম, যা যা করানো হয়েছে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো, যে জায়গাটা বুঝতে পারছো না সেটা কমেন্ট করবে, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও, এবং ভিডিওটা বন্ধুদের মাঝখানে খুব শেয়ার করো। এই ভিডিওটা কিন্তু অনেকের জন্যই খুব এফেক্টিভ হতে পারে, যে চাকরির পরীক্ষার ক্ষেত্রেও বিভিন্ন ধরনের এই সমস্ত প্রশ্ন আসে, কনসেপ্ট ক্লিয়ারিং না থাকার জন্য তারা অ্যাটেন্ড করতে পারে না। সো এটা সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল একটা টপিক। ভিডিওটা শেয়ার করো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তখনই তোমার কাছে নোটিফিকেশান পৌঁছায়। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম, এবং পার্ট 2 এর জন্য তোমরা কয়েকটা দিন, জাস্ট 1-2 দিন অপেক্ষা করো, আমি কয়েকদিনের ভেতরেই পার্ট 2টাকে আনবো, এবং পার্ট 2 এর জন্য অবশ্যই করে পার্ট 2 লিখে কমেন্ট করো।